তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? আজকের আমাদের টপিক হচ্ছে সেটা হচ্ছে মানুষের রেচনতন্ত্র। ঠিক আছে? তা আজের টপিক কি? আজের টপিক হচ্ছে আমাদের মানুষের রেচনতন্ত্র। মানুষের মানুষের রেচনতন্ত্র। দেখো, দেখো আমরা যদি রেচনতন্ত্রের কথা বলি, দেখো ১ম আমরা একটা ওয়ার্ড ইউজ করছি সেটা কি দেখো? সেটা হচ্ছে তন্ত্র, তাই তো? দেখো যখনই আমরা তন্ত্র ওয়ার্ডটা ইউজ করব তার মানে কি? অনেকগুলো অঙ্গ একসাথে কাজ করছে। নাহলে আমরা তন্ত্র ওয়ার্ডটা কেন ইউজ করি? তাই তো? চলো যাই হোক। এখন দেখো, এখন দেখো এই যে রেচনতন্ত্র, এই রেচনতন্ত্র আমরা তাহলে কাকে বলবো? কতগুলো অঙ্গ একসাথে মিলিত হয়ে পড়ে যখন রেচনে সাহায্য করে তাকে আমরা রেচনতন্ত্র বলি, তাই তো? তাহলে ১ম এ চলো ১ লাইন লিখো, শুরু করো। দেখো রেচনে সহকারী বা সহায়ককারী, দেখো রেচনে সহায়ককারী, দেখো সকলে রেচনে সহায়ককারী, রেচনে সহায়ককারী অঙ্গগুলি মিলিত হয়ে, রেচনে সহায়ককারী অঙ্গগুলি মিলিত হয়ে, রেচনে সহায়ককারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে, যে তন্ত্র রেচনে সহায়ককারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে রেচনতন্ত্র বলে। তাকে কি বলে? তাকে রেচনতন্ত্র। তাই তো? চলো এবারে দেখো। এই যে রেচনতন্ত্রটা, এই রেচনতন্ত্র কি নিয়ে তৈরি? তাহলে আমরা জানি যে রেচনতন্ত্র অনেকগুলো অঙ্গ থাকবে। তো অঙ্গের মধ্যে আমরা যদি দেখি তাহলে কি নিয়ে গঠিত? কম্পোনেন্ট। ঠিক আছে? এই যে রেচনতন্ত্র, এই রেচনতন্ত্রে আমাদের কম্পোনেন্ট কি হবে দেখো। আমরা যদি কম্পোনেন্টের কথা বলি তাহলে রেচনতন্ত্র কি কম্পোনেন্ট দিয়ে, আমরা যদি কম্পোনেন্টের কথা বলি তাহলে মনে রাখবে পুরো যে তন্ত্রটা, এই পুরো তন্ত্রটা কি নিয়ে তৈরি হবে? ১ম যেটা সেটা হচ্ছে এখানে কি থাকবে? কিডনি থাকবে অর্থাৎ বৃক্ক। বৃক্ক সংখ্যা কত? ২ টো। তাহলে আমি ১ম এ বলব যেটা সেটা হচ্ছে এক জোড়া বৃক্ক। তাহলে কি কম্পোনেন্ট? ১ম হচ্ছে তোমার এক জোড়া বৃক্ক। ১ম এ যেটা নিয়ে তৈরি হবে সেটা হচ্ছে এক জোড়া, এক জোড়া বৃক্ক বলতে ২ টো বৃক্ক থাকবে। ঠিক আছে? এক জোড়া বৃক্ক। আর কি থাকবে দেখো? এক জোড়া গোবিনী। কি বোঝায় আমরা প্রত্যেকটা জিনিস একটা করে দেখব, হ্যাঁ? তাহলে ১ম হলো কি? ১ম এ হলো আমার এক জোড়া বৃক্ক। সেকেন্ড কি দেখো আমার কি থাকবে? সেকেন্ড আমার থাকবে এক জোড়া গোবিনী। সেকেন্ড আমার থাকবে এক জোড়া গোবিনী। ওকে? নেক্সট দেখো কি থাকবে? আর আমার কি থাকবে এখানে? একটি মূত্রাশয়। আর কি থাকবে আমার দেখো? একটি মূত্রাশয়। মূত্রাশয় একটি থাকবে। কি মূত্রাশয়? এবং তার সাথে কি থাকবে দেখো? এবং তার সাথে আমার কি থাকবে? একটি মূত্রনালী। এর সাথে কি থাকবে? এর সাথে থাকবে একটি মূত্রনালী। ওকে? তাহলে পুরো কমপ্লিট যদি তুমি রেচন তন্ত্রকে দেখো, কমপ্লিট যদি রেচন তন্ত্রকে দেখো তাহলে দেখো কি থাকছে? এখানে এক জোড়া বৃক্ক আছে, অর্থাৎ ২ টা বৃক্ক আছে, এক জোড়া গোবিনী আছে, অর্থাৎ ২ টো গোবিনী আছে, একটা মূত্রাশয় আছে আর একটা মূত্রনালী। টোটাল এই যে কম্পোনেন্ট গুলো, এই কম্পোনেন্ট গুলো নিয়ে পড়ে একটা তন্ত্র। আমরা জানি কি তন্ত্র মানে কি? অনেকগুলো অঙ্গ একসাথে মিলে পড়ে যখন কোন একটা নির্দিষ্ট কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অঙ্গ একসাথে মিলে পড়ে একটা কাজ করছে। তার জন্য এটাকে আমরা কি বলছি? রেচনতন্ত্র বলছি। ঠিক আছে? এই অনেকগুলো অঙ্গ কি? এক জোড়া বৃক্ক অর্থাৎ ২ টা বৃক্ক, এক জোড়া গোবিনী অর্থাৎ ২ টা গোবিনী, একটা মূত্রাশয় আর একটা এবার এগুলো কি বটে দেখো। আমরা যদি ওভারঅল ১ম এ একটু ছবিটা দেখি, তারপর আমরা একটা জিনিস স্পেসিফিক্যালি একটা জিনিস আমরা পড়ব। ঠিক আছে? তার আগে চলো ১ম এ যদি আমরা দেখি তাহলে মনে করো আমার ২ টো ১ম এ কিডনি আছে। ওকে? মনে করো আমার ২ টো কিডনি। মনে করো এটা হচ্ছে আমার একটা কিডনি। ওকে?
আর তার সাইডে মনে করো আরেকটা আমার কিডনি হচ্ছে, সেটা কি? আরেকটা কিডনি যেটা আমার এইখানে। আরেকটা আমার যে কিডনি, তাহলে দুটো কিডনি আছে। কোথায় আছে তার পজিশন আমি ক্লিয়ার করছি। এখন দেখো এই যে দুটো কিডনি, এই দুটো কিডনি থেকে বা বৃক্ক থেকে নালীর মতো দুটো অংশ এরকম ভাবে নির্গত। নালীর মতো দুটো অংশ এভাবে নির্গত। ঠিক আছে? নলাকার অংশ, নলাকার অংশ এভাবে নির্গত। এই যে বৃক্ক থেকে যে নলাকার অংশটা তোমার বার হচ্ছে, ঠিক আছে? বৃক্ক থেকে এই যে নলাকার যে অংশটা বার হচ্ছে, এই নলাকার অংশটাকে আমরা বলবো গভীর। এই যে নলাকার যে অংশটা বার হলো, এটা আমি পিঙ্ক কালারে করেছি, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো গভীর। বুঝেছ? এবার দেখো এই যে দুটো গভীনী, এই দুটো গভীনী গিয়ে পড়ে একটা থলির মতো অংশে কিন্তু মিশবে। ঠিক আছে? দুটো গভীনী কি হবে? দুটো গভীনী গিয়ে পড়ে এই যে এই পোরশনে কি হবে? তারা গিয়ে পড়ে একটা থলির মতো অংশে গিয়ে যুক্ত হবে। তারা কি হবে? থলির মতো একটা অংশে গিয়ে যুক্ত হবে। এই যে থলির মতো যে অংশটায় যুক্ত হলো, এটাকে আমরা কি বলবো? মূত্রাশয়। তারপরে এইখান থেকে একটা নালী বার হবে। যে নালীটাকে আমি বলবো, তাহলে দেখো আমি যদি একটু লেবেলিং করি, তাহলে দেখো ১ম এ আমার এই যে অংশটা যেটা দেখতে পেলে, এই যে অংশ, এই যে অংশটা, এই অংশটা আমার কি বটে? এই অংশটা হচ্ছে আমার বৃক্ক। এটা কি বটে আমার? এটা হচ্ছে আমার। নেক্সট দেখো যে নলাকার যে অংশটা বার হচ্ছে, যেটা আমি পিঙ্ক কালারে করেছি, এই যে এই অংশটা, এই অংশটা আমার কি? এই অংশটা হচ্ছে আমার গোবিন। এই অংশটা হচ্ছে আমার গোবিন। ওকে? তারপরে দেখো এখানে যে অংশটা বার হচ্ছে, ফোলা যে অংশটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মূত্রাশয়। এটাকে বলা হয় মূত্রাশয়। এটাকে বলা হয় মূত্রাশয়। আর এইখানে যে নলাকার যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে নলাকার যে অংশটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মূত্রনালী। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মূত্র। ওকে? আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে একটু আগে দেখো আমি এখানে সাইডে যেটা লিখলাম যে মানুষের রেচন নির্গমনে সাহায্য করে যে তন্ত্র, তাকেই বলে রেচন। এবার তন্ত্র মানে সে অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি। সেই অঙ্গগুলো কি, কি বললাম? এক জোড়া বৃক্ক, দেখো ছবিতে আমি আঁকলাম, দুটো বৃক্ক। ক্লিয়ার? আচ্ছা, এক জোড়া গোবিনী, দেখো দুটো গোবিনী আমি এঁকেছি। আচ্ছা, একটা মূত্রাশয় এঁকেছি, তারপরে একটা মূত্র। টোটাল ১, ২, ৩, ৪ এই ৪ টা অঙ্গ নিয়ে পরে একটা কমপ্লিট তন্ত্র তৈরি করছে, যার নাম দিচ্ছি আমরা কি? যার নাম দিচ্ছি আমরা রেচন। এবারে দেখো এই রেচনতন্ত্র পড়ার পর আমরা কি করব? একেকটা যে অঙ্গ, সে একেকটা অঙ্গ সম্পর্কে আলোচনা করব স্পেসিফিক্যালি, এবং যেরকম আমাদের কোয়েশ্চেন করে তার সাথে, সাথে আমি তোমাদেরকে বলে, বলে যাব যে এই ধরনের কোয়েশ্চেন হয়। চলো তাহলে শুরু করা যাক। আশা করি এতদূর তক সবার ক্লিয়ার? পুরো ব্যাপারটা বুঝে গেছো? এরপরে দেখো আমরা একটা, একটা করে দেখব। ১ম এ আমরা দেখব বৃক্ক, তারপর দেখব গোবিনী কেমন হয়, তারপর দেখব মূত্রাশয় কেমন হয়, তারপর দেখব মূত্রনালী। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে মূত্রাশয়, মূত্রনালী, গোবিনী এগুলো আ বিশেষ কোনো তোমার আ কমপ্লেক্সিটি এদের মধ্যে কিছু নেই। যা আমার কমপ্লেক্সিটি আছে সেটা হচ্ছে বৃক্ক। মেইন কাজটা যে আমার করে দিবে সেটাকে বৃক্ক। কিভাবে মূত্র উৎপাদন করবে এবং কোথা থেকে উৎপাদন। ওকে? চলো তার আগে আমি ১ম এ একটু দেখে নিই একটু, একটু করে। ১ম এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৃক্ক। চলো তাহলে শুরু করা যাক। তাহলে নেক্সট টপিক আমাদের কি হবে? নেক্সট হেডিং? নেক্সট হেডিং হবে আমাদের কিডনি বা বৃক্ক। তাহলে আমাদের নেক্সট হেডিং যেটা হবে সেটা হচ্ছে বৃক্ক বা কিডনি। নেক্সট হেডিং আমাদের হচ্ছে ওকে? দেখো আমরা যদি ১ম এ বৃক্কের কথা বলি, তাহলে বৃক্ক কিরকম দেখতে হয় না হয় তার এক একটা স্ট্রাকচার আমরা ক্লিয়ার। দেখো ১ম এ আমরা যেটা দেখব, ফার্স্ট আমাদের যে কাজটা সেটা হচ্ছে বৃক্কের অবস্থান। তাহলে ১ম এ আমরা কি দেখব? ১ম এ আমরা দেখব যে অ্যাকচুয়ালি বৃক্ষটা কোন জায়গায় অবস্থিত, অর্থাৎ এর অবস্থান। তাই তো? তাহলে ১ম এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর অবস্থান। ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট আমরা দেখব বৃক্ষটা কোথায় অবস্থান। তাই তো? পজিশন। দেখো আমরা যদি বৃক্ষের অবস্থান দেখি, তাহলে মনে রাখবে বৃক্ষের অবস্থান হয় আমাদের অ্যা অ্যাবডোমিনাল ক্যাভিটি। ঠিক আছে? আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হয়, বা বলতে পারো আমাদের উদরগহ্বর। তাহলে উদরগহ্বরের কোটি অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে। তাহলে ১ম এ একটা পয়েন্ট লেখো। লেখো আ উদরগহ্বরের উদরগহ্বরের তাহলে অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে উদর
গহ্বরের উদর গহ্বরের কোটি অঞ্চলে উদর গহ্বরের কোটি অঞ্চলে উদর গহ্বরের কোটি অঞ্চলে এবং তার থেকেও ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মেরুদণ্ডের দুপাশে। মেরুদণ্ডের দুপাশে কোটি অঞ্চলে মেরুদণ্ডের কোটি অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে মেরুদণ্ডের দুপাশে হচ্ছে। এবার দেখো আমরা যদি মেরুদণ্ডকে একটু দেখি তাহলে মেরুদণ্ড অনেকগুলো আমাদের ছোট ছোট খণ্ড নিয়ে তৈরি। যেটা আমরা মেরুদণ্ড আমাদের যে চ্যাপ্টারতে আছে আমাদের লোকোমোশন চ্যাপ্টারতে সেখানে আমরা দেখব যে মেরুদণ্ড কি। ঠিক আছে? আমরা আপাতত এখন যেটা দেখব সেটা হচ্ছে মনে করো আমাদের যে মেরুদণ্ড সেই মেরুদণ্ড ছোট ছোট কতগুলো খণ্ড নিয়ে তৈরি হয়। মনে করো এরকম কতগুলো ছোট ছোট খণ্ড নিয়ে তৈরি। তার জন্য আমরা মুভ করতে পারি। আমাদের যদি মেরুদণ্ডটা এরকম ছোট খণ্ড নিয়ে যদি তৈরি মনে করো না হতো তাহলে কি হতো? আমরা মুভ করতে পারতাম না। কি করে মুভ করব? যদি সোজা একটা অংশ হতো। এটা আমরা মুভ করতে পারি কারণ এরকম ছোট ছোট খণ্ড নিয়ে তৈরি। এই যে ছোট ছোট খণ্ডগুলো যেটা দেখতে পাচ্ছ, এই ছোট খণ্ডগুলোর বিভিন্ন নাম আছে। এই নামগুলো কি সেগুলো আমরা একটা করে দেখব। তার জন্য আমাদের আলাদা জায়গা আছে। এখানে আমি জাস্ট তোমাদেরকে বলছি কি দেখো। মনে রাখবে যে উপরের যে অংশটা, ঠিক আছে? উপরের যে অংশটা, সেই উপরের অংশকে আমরা কি বলি? উপরের যে অংশ, সেই উপরের অংশকে আমরা কি বলি দেখো? আমাদের এখানে কি আছে? থোরাসিক কোষেরুকা, যাকে আমরা টি বলি। থোরাসিক কোষেরুকা, ঠিক আছে? কি নাম? তার নাম হচ্ছে থোরাসিক কোষেরুকা। থোরাসিক কোষেরুকা। কি নাম? এগুলোর নাম হচ্ছে মনে করো থোরাসিক কোষেরুকা। থোরাসিক থোরাসিক কোষেরুকা। এগুলোকে বলা হয় থোরাসিক কোষেরুকা। কারণ আমরা ডিটেইলস এ পড়বো, যেখানে আমাদের আছে সেখানে আমরা পড়বো। এখন আপাতত মনে রাখো এটাকে বলা হয় থোরাসিক কোষেরুকা। এটাকে আমরা টি দ্বারা সূচিত। এটাকে আমরা টি দ্বারা সূচিত। তাহলে এরকম করে থোরাসিক কোষেরুকা যে খণ্ডগুলোকে আমরা নাম দিচ্ছি এগুলো টোটাল আমাদের আছে 12 T1 T2 করে 12 তক্ক আছে। ঠিক আছে? মনে করো এরকম T1, হ্যাঁ? প্রথমে মনে করা আছে T1, তারপরে খণ্ডটাকে আমি বলছি T2, হ্যাঁ? তারপরে এরকম করে আমার আছে T12 তক্ক। কতদূর তক্ক আছে এরকম করে? এরকম করে আছে আমার T12 তক্ক। মানে T12 তক্ক। মানে 12 টা তোমার থোরাসিক কোষেরুকা আছে। ওকে? এই থোরাসিক কোষেরুকার নিচে আর নিচ দিক থেকে আমরা আরো কতগুলো পাবো T12 এর পর থেকে সেটা পাবো লাম্বার কোষেরুকা। এরপরে যে আমরা খণ্ডগুলো দেবো তার নাম হচ্ছে লাম্বার কোষেরুকা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাম্বার কোষেরুকা। তাহলে থোরাসিক কোষেরিকার পর যেটা আছে সেটা হচ্ছে লাম্বার কোষেরুকা। কি নাম তার? তার নাম হচ্ছে লাম্বার নাম হচ্ছে লাম্বার কোষেরুকা। তাহলে এই যে নামগুলো আমি বলছি কোষেরুকা এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের মেরুদণ্ডের খণ্ড। ঠিক আছে? আচ্ছা লাম্বার কোষেরুকাকে আমি শর্ট ফর্ম কি বলবো? এল। একে শর্ট ফর্ম আমি কি বলবো? একে শর্ট ফর্ম বলবো এল। তাহলে একটা জিনিস দেখো, আমাদের মেরুদণ্ডের যে ছোট ছোট খণ্ডে ভাগ আছে পুরো মেরুদণ্ডটা। উপরে আছে থোরাসিক কোষেরুকা যেটা কটা আছে 12 অর্থাৎ T1, T2, T3 করে T12 তক। থোরাসিক শেষ হচ্ছে তারপর হচ্ছে লাম্বার কোষেরুকা। লাম্বার কোষেরুকা কিরকম নাম হবে? L1, L2, L3 তাই তো? এর কিরকম নাম হবে? এর নাম হবে তোমার L1, তারপর আছে L2, তারপর আছে L3 এরকম ভাবে চলতে থাকবে। এখন দেখো আমাদের যে মেরুদণ্ডের দুপাশে যে আমাদের বৃক্কটা থাকে সেটা কোথায় থাকে দেখো। থোরাসিক কোষেরুকার যে T12 সেই T12 এর নিচে। তাহলে এর অবস্থান হচ্ছে মনে রাখবে যে T12 এই T12 এর নিচে। এর অবস্থানটা হচ্ছে T12 সেই T12 এর নিচে। আর মনে রাখবে L3 L3 এর উপরে। আর মনে রাখবে L3 L3 এর উপরে। তাহলে আমাদের যে কিডনিটা, সেই কিডনি বা বৃক্কটা কোথায় থাকে? আমাদের কিডনি বা বৃক্কটা থাকে আমাদের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের দুপাশে। এবারে মেরুদণ্ডের যে খণ্ডগুলো, সেই খণ্ডগুলো কি নিয়ে তৈরি? এক থোরাসিক কোষেরুকা আর ২ লাম্বার কোষেরুকা। থোরাসিক কোষেরুকা উপর দিক থেকে ১২ টা আছে। তারপরে লাম্বার কোষেরুকা L1, L2, L3 করে আছে। তো পার্টিকুলারলি আমাদের খণ্ডগুলোর মধ্যে যে জায়গায় T12 আছে, এই থোরাসিক কোষেরুকার ১২ নম্বর থোরাসিক কোষেরুকার নিচে আর ৩ নম্বর লাম্বার কোষেরুকার উপরে। মানে T12 এর নিচে আর L3 এর উপরে আমাদের কিন্তু কিডনিটা অবস্থিত। ঠিক এইরকম যে পজিশনটা, এই পজিশনটাতে কি হয়? না এই পজিশনটাতে এর বৃক্কটা থাকে। এইরকম পজিশনে
ওকে? আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এটা কি? তাহলে আমাদের যে কিডনি বা বৃক্ক এর পজিশনটা আশা করি সবার ক্লিয়ার। তাহলে বৃক্ক বা কিডনির পজিশন হচ্ছে আমাদের উদরগহ্বরের কোটি অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে। এখনই মুখস্থ করে নাও। ঠিক আছে? আমাদের যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডের দুপাশে। এবার মেরুদণ্ডে অনেকগুলো খন্ড নিয়ে তৈরি। সেই খন্ডগুলো কি, কি খন্ড নিয়ে তৈরি? ১ থোরাসিক খন্ড আর ২ লাম্বার খন্ড। থোরাসিক খন্ড কটা আছে? ১২ আছে T1, T2, T3 করে। আর লাম্বার খন্ড L1, L2, L3 করে ৩ টা আছে। এবারে ঠিক T12 এর নিচে মানে থোরাসিক যেখানে শেষ হচ্ছে কোষেরুকা আর তারপরে L3 কোষেরুকার উপরে। মানে T12 আর L3 এর মাঝের যে অংশটা মানে আমার এখানে যদি পজিশনটা আমি তোমাদেরকে দেখাই তাহলে পার্টিকুলারলি আমার এখানে যে পজিশন সেই পজিশনটা আমার কোথায় দাঁড়াবে? পার্টিকুলার পজিশনটা আমার দাঁড়াবে এই জায়গায়। দেখো এই যে T12 তাহলে T12 এর নিচে মানে এই জায়গাটা আর L3 এর উপরে মানে এই জায়গাটা। তাহলে অ্যাকচুয়ালি আমার কিডনির যে অবস্থানটা সেটা মেরুদণ্ডের যে দুপাশে সেটার জায়গাটা দাঁড়াবে এই জায়গাটা। T12 সেই T12 এর নিচে আর দেখো L3, L3 উপরে। মানে ঠিক এই যে জায়গাটা, এই জায়গাতে আমাদের কিন্তু আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের বৃক্কের অবস্থান হয়ে গেল। তো কোথায় কজোড়া থাকে? ১ জোড়া থাকে। মানে কটা? ২ টা। মেরুদণ্ডের দুপাশে। ঠিক আছে? উদরগহ্বরে থাকে কোটি অঞ্চলে। ঠিক আছে? আর মেরুদণ্ডের দুপাশে। আর মেরুদণ্ডের দুপাশের মধ্যে পার্টিকুলার কোন জায়গায় সেটা ওকে? চলো এবারে দেখো। নেক্সট আমরা এবারে যেটা দেখব তাহলে বৃক্কের অবস্থান ক্লিয়ার। এবার আমরা দেখব সেটা হচ্ছে বৃক্কের গঠন। তাহলে নেক্সট টপিক আমাদের কি? নেক্সট টপিক হচ্ছে আমাদের বৃক্কের গঠন। ওকে? চলো। তাহলে এতটুকু সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়েছে তাহলে একবার ইয়েস লিখে দাও। যারা, যারা লাইভে আছো। ঠিক আছে? যদি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তাহলে একবার ইয়েস লিখে দাও। যদি কোন কোয়েশ্চেন থাকে তাও বলতে পারো। ওকে? চলো দেখো। তাহলে এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৃক্কের গঠন, স্ট্রাকচার। তাহলে এরপরে আমরা যেটা দেখব বৃক্কের সেটা গঠন বা স্ট্রাকচার। এরপর আমরা যেটা দেখব বৃক্কের গঠন বা স্ট্রাকচার। তাহলে এতটুকু সবার ক্লিয়ার তো? ইয়েস? যদি ক্লিয়ার আছে তাহলে ইয়েস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সর্বাণী ঠিক আছে। যারা, যারা লাইভ করছে তারা অবশ্যই একটু রেসপন্স করবে তাহলে আমারও মনে হবে যে চলো ঠিক আছে অফলাইন ক্লাসের মতোই ক্লাস হচ্ছে। নাকি? কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন লিখবে, হ্যাঁ? পরে তোমাদের লিখতে হয়তো টাইম লাগছে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। আমি তো মেসেজ পড়বো, অবশ্যই দেখবো, হ্যাঁ? চলো দেখো এরপর। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিডনি স্ট্রাকচার। কিডনি দেখতে কেমন? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ঠিক আছে শ্যামসুন্দর, ঠিক আছে অমিত। ইয়েস, ইয়েস একদম ক্লিয়ার। খাতাতে সবাই নোট করবে, হ্যাঁ? তাহলে দেখো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে কিডনি সেই কিডনি স্ট্রাকচার গঠন কিরকম দেখতে হয়। প্রথম ফার্স্ট পয়েন্ট লিখো। বরং আগে প্রথমে কয়েকটা লিখা-ঝোঁকা করে নিই। তারপর আমরা ছবি এঁকে এঁকে একটা, একটা জিনিস ফার্স্ট পয়েন্ট দেখো। প্রথমে যদি আমরা কিডনির যদি দেখি গঠন কিরকম হয় তাহলে বৃক্ক দুটি দেখতে অনেকটা সিম বীজের মতো। মানে বিন শেপ। তাহলে ফার্স্ট পয়েন্ট লিখো। লেখো বৃক্ক দেখতে অনেকটা সিম বীজের মতো। ফার্স্ট পয়েন্ট লেখো। তাহলে ফার্স্ট পয়েন্ট লেখো বৃক্ক দেখতে অনেকটা সিম বীজের মতো। ফার্স্ট পয়েন্ট লেখো বৃক্ক দেখতে অনেক সিম বীজের মতো। তার মতো দেখতে সিম বীজের মতো। সিম বীজের মতো। পিন শেপের। দেখো এইমাত্র আমরা যে স্ট্রাকচারটা আঁকলাম সেটা তো সবাই দেখতে পেলে যে সিম বীজের মতো দেখতে লাগে। যেরকম হয় এরকম। আমাদের যে সিম বীজ যেরকম হয় জাস্ট এরকম টাইপের দেখতে। ঠিক আছে? সিম বীজের মতো। ফার্স্ট পয়েন্ট। চলো সেকেন্ড পয়েন্ট লেখো। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট লেখো। লেখো এদের দৈর্ঘ্য সেকেন্ড পয়েন্ট লেখো। এদের লেংথ অর্থাৎ একটা বৃক্ষের যদি তুমি লেংথ দেখো তার দৈর্ঘ্য এদের যদি তুমি দৈর্ঘ্য দেখো, তাহলে এদের দৈর্ঘ্য হচ্ছে মোটামুটি ১১ সেন্টি। এদের দৈর্ঘ্য কত? এদের দৈর্ঘ্য হচ্ছে ১১ সেন্টিমিটার। ওকে? আচ্ছা, এদের যদি প্রস্থ দেখো, একটা কিডনির যদি তুমি প্রস্থ দেখো, তাহলে প্রস্থ কত? কিডনির যদি তুমি প্রস্থ কিডনির যদি তুমি প্রস্থ দেখো, তাহলে এর প্রস্থ হচ্ছে ৫ সেন্টিমিটার। ঠিক আছে? ৫ সেন্টিমিটার। ৫ ওকে? দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, যদি বলা হয় যে ওয়েট কত? ওজন। একটা বৃক্ষের যদি তোমাকে বলা হয় যে ওয়েট কত? এর ওজন কত? সেটাও মনে রাখবে। ওজন হচ্ছে এর যদি ওজন দেখো, তাহলে এর ওজন হচ্ছে প্রায় ১৫০ গ্রাম। ঠিক আছে? কত? ১৫০ অবশ্যই এটা মেলের ক্ষেত্রে, হ্যাঁ?
মেল, মেলের ক্ষেত্রে ১৫০ গ্রাম। যদি আমরা স্ত্রীলোকের ক্ষেত্রে দেখি তাহলে ১৩৫ স্ত্রীর ক্ষেত্রে যদি দেখি আমরা দেখতে পাই এটা হয় ১৩৫ গ্রাম। তাহলে ১৩৫ গ্রাম কাদের? স্ত্রীর। ওকে? চলো ১ম এ এটা আমরা নরমাল কয়েকটা জিনিস লিখলাম। এবারে আমরা কিসে যাব? এবারে আমরা এর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে যাব। ওকে? চলো এর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিরকম হয়, কিরকম দেখতে কি একেকটা জিনিস আমরা পুরোপুরি ক্লিয়ার করব। চলো শুরু করা যাক। আমার সাথে সাথেই করবে, আরামসে করবে। যা ছবি আঁকবো আমার সাথে সাথেই আঁকবে। তাহলে তোমাদেরই সুবিধা হবে। দেখো, ১ম এ যদি আমরা একটা কিডনির যদি ওয়াল দেখি, মনে করো সাপোজ আমি তোমাকে বলছি যে এটা হচ্ছে আমার কিডনি। এবার আমি তোমাকে যে এটা হচ্ছে কিডনি। ওকে? সাপোজ আমি তোমাকে বললাম যে তাহলে এর যে ওয়ালটা দেখছো, এই যে যেটা আমি পিঙ্ক কালারের করছি, বাইরের যে ওয়াল, এই ওয়ালটা ৩ টা স্তর নিয়ে গঠিত। এই যে বাইরের যে ওয়ালটা আমি তোমাকে দেখাচ্ছি, এই যে ওয়ালটা, এই বাইরের যে পর্দাটা, এই পর্দাটার ৩ টা স্তর নিয়ে গঠিত। ওকে? তাহলে ১ম আমি স্তর দিয়েই শুরু করব। তাহলে কিডনির যদি আমি স্তরকে দেখি, এর যদি আমি স্তরকে দেখি, ঠিক আছে? তাহলে এর স্তর কিরকম হয়? ওয়াল। কিডনির যদি আমি স্তর বা যেটাকে আমি বলছি ওয়াল, কিডনির যদি আমরা স্তর বা ওয়ালকে যদি দেখি, তাহলে কিডনির স্তর বা ওয়াল কিরকম হয়? চলো আমি তোমাকে সাপোজ দেখাচ্ছি যে এটা হচ্ছে কিডনির স্তর। মনে করো আমি তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার কিডনির স্তর। জাস্ট মিনিট। যাই হোক, আমি এখানে দেখাচ্ছি তোমাকে এটা হচ্ছে একটা কিডনি। তাহলে কিডনির স্তর আমি তোমাকে যদি বাইরের দিক থেকে দেখাই, কিডনির স্তর যদি আমি তোমাকে বাইরের দিক থেকে দেখাই, তাহলে দেখো কিডনিতে টোটাল আমরা কটা স্তর পাবো? ১ম এ মনে করো একদম বাইরে এই স্তরটা। ঠিক আছে? আমি শুধু কালার গুলা চেঞ্জ করব। দেখো বাইরে আমি মনে করো এই স্তরটা, এই স্তর। তাহলে কিডনির যে স্তর সেই স্তরটা কিরকম? একদম বাইরের যে স্তরটা তাকে বলা হয় রেনাল ফেসিকা। তাহলে এই যে স্তরটা দেখতে পাচ্ছ, এই স্তরটাকে কি বলা হয়? এই স্তরটাকে বলা হয় রেনাল ফেসিকা। এই যে স্তর, এই স্তরটাকে বলা হয় রেনাল ফেসিকা। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো রেনাল ফেসিকা। বাংলাতেও আমরা কি বলি? ফেসিকা। এটাকে বলে রেনাল ফেসিকা। এফ এ এস সি আই এ। এফ এ এস সি আই এ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রেনাল ফেসিকা। ওকে? এবারে দেখো একদম বাইরের থেকে যে আমরা দেখি এরপরে তারপরে আরেকটা স্তর। এরপরে আরেকটা স্তর থাকে। চলো আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এরপরে মনে করো আরেকটা স্তর। ঠিক আছে? এরপরে আরেকটা স্তর। এর পরের যে স্তরটা এটাকে বলা হয় অ্যাডিপোজ লেয়ার বা অ্যাডিপোজ স্তর। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাডিপোজ। বাংলাতেও আমরা কি বলবো? অ্যাডিপোজ। অ্যাডিপোজ। এ ডি আই পি ও এস ই। অ্যাডিপোজ। বাংলাতেও সেম অ্যাডিপোজ। তাহলে এটাকে বলবো অ্যাডিপোজ লেয়ার বা অ্যাডিপোজ স্তর। এটাকে বলবো অ্যাডিপোজ লেয়ার বা অ্যাডিপোজ স্তর। অ্যাকচুয়ালি এটা কি নিয়ে তৈরি হয়? এটা অ্যাকচুয়ালি একটা লুজ কানেকটিভ টিস্যু বটে যার মধ্যে ফ্যাট থাকে। এই যে এখানে যে টিস্যু গুলো আছে অ্যাডিপোজ লেয়ারে, এই টিস্যু গুলোর মধ্যে যে কোষগুলো সেই কোষগুলোর মধ্যে ফ্যাট থাকে। ঠিক আছে? তাহলে এখানে বলতে একটু লিখে নিতে পারো যে এখানের কোষের মধ্যে ফ্যাট জমা। জাস্ট একটু লিখে নাও, হ্যাঁ? ফ্যাট জমা থাকে। তো এখানে কোষের মধ্যে ফ্যাট জমা। তাই এই অ্যাডিপোজ লেয়ারের যে কোষগুলো আছে সেখানে ফ্যাট জমা। আচ্ছা ফ্যাট যদি জমা থাকে তাহলে কি লাভ হয় কেউ বলতে পারবে? ফ্যাট যদি জমা থাকে তাহলে কি লাভ হয়? ফ্যাট যদি জমা থাকে তাহলে বাইরের চাপ থেকে, বাইরের আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে? একটু ফোলা টাইপের হবে, কোষগুলোর মধ্যে লিপিড থাকবে তাহলে বাইরের চাপ থেকে। তাহলে দেখো যদি তুমি এই কিডনির এই যে ওয়ালটা, এই ওয়ালটার বাইরের দিক থেকে দেখো তাহলে বাইরে একটা লেয়ার আছে সেটাকে বলছি রেনাল ফেসিকা। তারপরে একটা লেয়ার আছে সেটাকে আমরা বললাম অ্যাডিপোজ লেয়ার। ঠিক আছে? এরপরে আরেকটা লেয়ার আছে আমি চলো কালারটা চেঞ্জ করে দিচ্ছি। মনে করো এরপরে আরেকটা লেয়ার আছে উপর দিকে আরেকটা লেয়ার। দেখো এরপরে যে আরেকটা লেয়ার আছে, এই যে লেয়ারটা এটাকে বলবো রেনার ক্যাপসুল। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো রেনাল ক্যাপসুল। এটার নাম কি? এটার নাম হচ্ছে
রেনাল ক্যাপসুল বলা হয়। রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল। ওকে? এটা একটু শক্ত হয়। এটা একদম হার্ড টাইপের। ব্র্যাকেটে লিখে নেবে হার্ড টাইপ, শক্ত টাইপ। ঠিক আছে? প্যারেনকাইমাটাস কোষ নিয়ে তৈরি। ওকে? তাহলে আমরা যদি দেখো কিডনিকে যদি বাইরের দিক থেকে দেখি, সরি দেখো আমরা বাইরের দিকে এটা বলেছি না, দেখো এখান থেকে। তাহলে কিডনির এই যে লেয়ারটা যেটা আমি পিঙ্ক কালারে এখানে তোমাদেরকে করেছি যে এই যে লেয়ারটা, এই যে লেয়ারটা, এই লেয়ারটা অ্যাকচুয়ালি ৩ টা লেয়ারের সমন্বয়ে গঠিত। আমি যেটা পিকচারে ছবিতে যেটা আমি একটা লেয়ার তোমাদেরকে দেখাচ্ছি, এই লেয়ারটা অ্যাকচুয়ালি একটা পুরু লেয়ার হয়। তাহলে কিডনির বাইরের যে লেয়ার, সে লেয়ার অ্যাকচুয়ালি ৩ টা স্তর নিয়ে তৈরি। কটা স্তর নিয়ে তৈরি? ৩ টা স্তর নিয়ে তৈরি। ওকে? এবারে দেখো, এরপরে দেখো এই যে এখানে এই যে লেয়ার গুলো দেখতে পাচ্ছ, এই লেয়ারটা অ্যাকচুয়ালি ৩ টা লেয়ারে সেপারেশন আছে। কি, কি? একদম বাইরের দিকে কি আছে? রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল তাহলে একটা লেয়ার হলো। ওকে? তারপর আমি কি বলেছি? এডিপোজ লেয়ার আছে। ২ নম্বর এডিপোজ লেয়ার আছে। চলো তারপর কি বলছি? রেনাল ফেসিকা। তারপর আমি কি বলছি? তারপর আমি বলছি রেনাল ফেসিকা। তাহলে পরপর যে লেয়ার গুলো আছে, ১ম এ রেনাল ক্যাপসুল একদম বাইরে, তারপর আছে তোমার এডিপোজ লেয়ার, তারপর আছে রেনাল ফেসিকা। এই ৩ টা লেয়ার একসাথে মিলে পড়ে পুরোটা হচ্ছে আমার কিডনির লেয়ার। মানে বাইরের যে লেয়ারটা। তাহলে কিডনির ওয়াল আশা করি পুরোপুরি ক্লিয়ার। চলো এবার আমরা ভিতরে, ভিতরে যাব। আচ্ছা, তার আগে এখানে একটু কালারটা লিখে নাও। আচ্ছা বলো কিডনির কালার কেমন হয়? সবাই জানো আশা করি। নিজের কিডনিটা যদি নাও দেখো, অন্তত মুরগি, ছাগল এদের কিডনি তো দেখেছো। কি কালার হয় বলো? বলতে পারবে? রেডিশ ব্রাউন, তাই তো? হালকা, হালকা ব্রাউন কালার হয় কিনা? তাহলে এর কালার কি কিডনির? কিডনির যে কালার, সে কালার হচ্ছে কি? রেডিশ ব্রাউন, রেডিশ ব্রাউন। ওকে? মানে বাদামি ব্রাউন কালার। ঠিক আছে? তাহলে কিডনির কালার হয় রেডিশ ব্রাউন। তাহলে কিডনির বাইরের যে লেয়ার, সেই বাইরের লেয়ার আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের মুখস্থও হয়ে গেছে। চলো এবারে ধীরে, 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 ধীরে আমরা ভিতর দিকে ঢুকবো যে কিডনির ভিতরটা কিরকম দেখতে, কি, কি অংশ নিয়ে আছে সেগুলো একটা, একটা অংশ আমরা ক্লিয়ার দেখা যাক। তাহলে এরপরে নেক্সট। এতটুকু সবার ক্লিয়ার? পুরো ক্লিয়ার একদম? চলো এরপর দেখো। এরপরে যদি আমরা কিডনি ধীরে, ধীরে ভিতর দিকে ঢুকি তাহলে কিরকম দেখতে হয় চলো দেখা যাক। দেখো একদম বাইরে যদি দেখো আমি ১ম আগে যদি তোমাকে বলি যে তোমাদেরকে যে এটা হচ্ছে আমার একটা কিডনি মনে করো। সাপোজ মনে করো কিডনি। ওকে? তাহলে এটা যদি আমার একটা কিডনি হয়, এটা যদি একটা কিডনি হয়, তাহলে কিডনির এই যে ভিতরের দিকে আমরা ২ টো অংশ পাবো। কিডনির ভিতর দিকে কটা অংশ পাবো? ২ টো অংশ পাবো। কি, কি অংশ পাবো দেখো ১ম কিডনির ভিতর দিকে পিরামিড আকৃতির কতগুলো ১ম এ আমরা অংশ পাবো। ভালো করে দেখো। কিডনির ভিতরে আমরা পিরামিড আকৃতির কতগুলো অংশ পাবো। এই যে এরকম। ঠিক পিরামিড যেরকম দেখতে হয়, তারপর দেখো নেক্সট আমরা যদি দেখি, ঠিক পিরামিড যেরকম হয়, পিরামিডের মতো কতগুলো অংশ নিয়ে তৈরি। তাহলে কিডনির যদি আমরা ভিতরে দেখি, তাহলে দেখতে পাবো কিডনির ভিতরে এরকম কতগুলো পিরামিডের মতো অংশ নিয়ে তৈরি। কতগুলো পিরামিডের মতো অংশ। এগুলো একেকটা পিরামিডের মতো। ওকে? তাহলে এটা আমার পিরামিডের মতো দেখাচ্ছে না, তাই তো? যাই হোক পিরামিডের পিরামিড যেরকম হয় তাহলে বৃক্কের যদি আমরা ভিতরে যাই তাহলে দেখতে পাবো এরকম কতগুলো পিরামিডের মতো অংশ নিয়ে তৈরি। পিরামিডের মতো। ওকে? পিরামিডের মতো। এই যে পিরামিডের মতো যে অংশগুলো, এই যে পিরামিডের মতো যে অংশগুলো আমরা দেখলাম কার? বৃক্কের ভিতরে। এইগুলোকে কি বলা হয় দেখো? এগুলোকে বলা হয় মেডুলা। এগুলোকে কি বলা হয়? মেডুলা। তাহলে বৃক্কের ভিতরে যেটা আমি পিঙ্ক কালার করলাম এগুলো কি একেকটা পিরামিড। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় মেডুলা। তাহলে বৃক্কের ভিতরে যে পিরামিডের মতো যে অংশটা পেলে এটাকে বলা হয় মেডুলা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মেডুলা। ক্লিয়ার? আচ্ছা মেডুলা তাহলে কিরকম হয়? মেডুলা সবসময় পিরামিড ফর্মে হয়। তাহলে মেডুলা যেটা কি পিরামিড ফর্মে আছে। ফর্মে আছে পিরামিড। তাহলে তোমাদের সুবিধা হবে ব্র্যাকেটে লিখতে পিরামিড ফর্ম। মেডুলা কি ফর্মে আছে? মেডুলা পিরামিড ফর্ম। ঠিক পিরামিড যেরকম দেখতে সেই পিরামিডের মতো যেগুলোকে আমরা নাম দিচ্ছি কি? আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার। এখন দেখো
মেডুলা বাদ দিয়ে বাকি যে অংশটা তুমি পাচ্ছ, ভালো করে দেখো, মেডুলা বাদ দিয়ে, ওকে, মেডুলা বাদ দিয়ে তুমি বাকি যে অংশটা পাচ্ছ, মেডুলা বাদ দিয়ে তুমি বাকি যে অংশ পাচ্ছ, বাকি অংশটা মানে এই যে এই অংশ, মেডুলা বাদ দিয়ে তুমি বাকি যে অংশটা পাচ্ছ, বাকি অংশটা বলতে কোনটা বলতো, এই যে যেটা আমি গ্রিন কালারের দেখাচ্ছি, মেডুলা বাদ দিয়ে বাকি যে অংশটা পাচ্ছ, যেটা আমি তোমাকে গ্রিন কালারে দেখাচ্ছি, এই যে অংশ, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কর্টেক্স। দেখো পুরোটা এটা গ্রিন কালার আমি যেটা দেখাচ্ছি তোমাকে, এটা কি, এটা হচ্ছে কর্টেক্স, কর্টেক্স, কি, কর্টেক্স। এবারে দেখো একটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো যেটা আমি গ্রিন কালার তোমাদেরকে দেখালাম, এই গ্রিন কালারের কিছু কিছু অংশ, এই যে গ্রিন কালার, এই গ্রিন কালারের কিছু কিছু অংশ দেখো আমাদের এই ভিতর দিকেও আছে। দেখো কিছু কিছু অংশ আমাদের ভিতর দিকেও আছে, এই যে ভিতর দিকেও আছে, তাহলে এটাও কর্টেক্স। তাহলে গ্রিন কালারের অংশটা আমার মেডুলা, এই মেডুলার যে মাঝে মাঝে যে অংশগুলো, সেই মাঝে মাঝের অংশের মধ্যেও কিন্তু আমাদের মেডুলাটা আছে, সরি, কর্টেক্সটা আছে। তাহলে আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, ব্যাপারটা দাঁড়ালো আমার এটাই যে, ব্যাপারটা আমার দাঁড়ালো এটাই যে, যেটা আমি গ্রিন কালারের যে এলাকাটা করেছি, গ্রিন কালারের তোমাদেরকে যে এলাকাটা আমি দেখালাম, এটাকে বলা হয় কর্টেক্স। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কর্টেক্স, ওকে, এটাকে বলা হয় কর্টেক্স, কর্টেক্স। তাহলে দেখো বৃক্কের আমরা অ্যাকচুয়ালি দুটো অংশ পেলাম, একটা পিরামিডের মতো যে অংশগুলো পাচ্ছি, যেটা আমি পিঙ্ক কালারে করছি, সেটা হচ্ছে মেডুলা। আর বাইরের দিকে যে অংশটা, যেটা আমি, সরি, যেটা পিঙ্ক কালার করছি সেটা হচ্ছে মেডুলা, আর বাইরের দিকে যেটা গ্রিন কালারের যে অংশটা করেছি, এটাকে বলে কর্টেক্স। এবারে দেখো দুটো পিরামিডের মাঝেও কিন্তু কর্টেক্স ঢুকে, ভালো করে এখানে ব্যাপারটা ক্লিয়ার করো। তাহলে পিরামিড, শুধুমাত্র পিরামিডের মতো অংশগুলোই হচ্ছে মেডুলা, বাকি যা যা অংশ দেখছো প্রত্যেকটা কিন্তু কর্টেক্স। এবারে দেখো পিরামিডের বাইরে দিকে যে তোমরা অংশগুলো দেখতে পাচ্ছ, পিরামিডের বাইরে দিকে তোমরা যে অংশগুলো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার, ঠিক আছে, কর্টেক্স। কিন্তু মাঝে মাঝে যেগুলো দেখতে পাচ্ছ, দেখো আমি যে এইখানে এই যে এই অংশ, এই অংশে যে গ্রিন কালারে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নর্মাল আমার কর্টেক্স। এটা কি বটে, নর্মাল কর্টেক্স, বা এটাকে আমরা রেনাল কর্টেক্স বা বৃক্কীয় কর্টেক্সও বলতে পারি। তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো রেনাল কর্টেক্স বা বৃক্কীয় কর্টেক্স। আগে জিনিসটা বুঝে নাও, তারপর আমি এক একটা জিনিস সব লিখিয়ে দেবো। তাহলে এটাকে আমরা কি বলবো, রেনাল কর্টেক্স বা বৃক্কীয় কর্টেক্স। কিন্তু বলো দুটো পিরামিডের মাঝে যে কর্টেক্সটা, এই যে কর্টেক্সটা, দুটো পিরামিডের মাঝে যে ফাঁকা জায়গাটা যে ঢুকে যাচ্ছে, এটাও তো কর্টেক্স। তাহলে দুটো পিরামিডের মাঝের যে কর্টেক্সটা, এটাকে বলবো রেনাল কলাম। এটাকে কি বলবো বলো, এটাকে বলবো রেনাল বা বৃক্কীয়, যা বলবে বৃক্কীয় কলাম বা রেনাল কলাম, যা বলবে একই জিনিস, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, রেনাল কলাম বা বৃক্কীয় কলাম, কয়াকার লয়াকার মো, কলাম লিখবে ক লয়াকার মো, ইংরেজিতে হবে সিও এল ও ইউএম, কলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বৃক্কীয় কলাম বা রেনাল। তাহলে পুরো কিডনিটা যদি দেখো, তাহলে মেনলি দুটো পার্ট পাই। এক, পিরামিডের মতো কতগুলো অংশ পাই, যেগুলোকে বলা হয় মেডুলা, যেগুলো পিরামিড ফর্মে থাকে। মেডুলা বাদ দিয়ে মেডুলার বাইরের দিকে যে অংশটা, সেটাও কর্টেক্স। মেডুলার মাঝে মাঝে যে অংশটা, সেটাও কিন্তু কর্টেক্স। মানে বাইরের দিকের অংশটা কর্টেক্স, আবার মেডুলার মাঝে মাঝেও কর্টেক্সটা ঢুকে গেছে। দেখো সবাই ছবিতে, এই যে গ্রিন কালারটা, দুটো পিঙ্ক কালার, সেটা হচ্ছে তোমার কি, মেডুলা, আবার দুটো পিঙ্কের মাঝে গ্রিনটা ঢুকে গেছে, মানে কর্টেক্সটা দুটো মেডুলার মাঝে কর্টেক্সটা ঢুকে গেছে। তো দুটো মেডুলার মাঝে যে কর্টেক্সটা ঢুকেছে, তাকে বলবো রেনাল কলাম। আর পিরামিডের বাইরে দিকে যে কর্টেক্সটা, তাকে বলবো নর্মাল বিক্রিয় কর্টেক্স বা রেনাল কর্টেক্স। তাহলে আমরা মেনলি দুটো অংশ পেলাম, একটা মেডুলা আর একটা হচ্ছে কর্টেক্স। এবার কর্টেক্সটা যখন মেডুলার উপরে থাকছে, সেটাকে বলছি বৃক্কীয় কর্টেক্স বা রেনাল কর্টেক্স। আর যখন দুটোর মাঝে থাকছে, দুটো মেডুলার মাঝে, তখন তাকে বলছি রেনাল। তাহলে এত তক সবার ক্লিয়ার, এত তক সবার ক্লিয়ার যে বৃক্কের অ্যাকচুয়ালি গঠনটা কিরকম হয়। ওকে, চলো এখানে আরেকটা কোশ্চেন তোমাদের হতে পারে, যে একটা বৃক্কের মধ্যে কতগুলো এরকম পিরামিড থাকবে, যেগুলো আমি পিঙ্ক কালার করেছি, অর্থাৎ মেডুলা। তাহলে একটা বৃক্কে কতগুলো মেডুলা থাকবে, এটা কোশ্চেন হতেই পারে। মনে রাখবে একটি বৃক্কে, যদি একটা আমরা বৃক্কের কথা বলি, একটি বৃক্কে, ওকে, একটি বৃক্কে মোটামুটি ধরে রাখতে পারো 30টা তোমার মেডুলা থাকে। একটি বৃক্কে 30টি 30টি মেডুলা বর্তমান বা পিরামিডের মতো অংশ, যা বলে একটি বৃক্কে
30টি মেডুলা বর্তমান। একটা বৃক্ষে কতগুলো মেডুলা বর্তমান? 30টি। 30টি মেডুলা বর্তমান। ওকে? চলো। তাহলে এতটুকু সবার ক্লিয়ার? একটু জলদি করে ইয়েস লিখে দাও। ঠিক আছে? বেশি টাইম নেবে না। যদি পুরো ক্লিয়ার একদম তোমরা, তারপর আমরা এটা সম্বন্ধে আগে 2 লাইন লিখে নিই, তারপর সামনের দিকে যাব। আরো কি, কি হয়। ওকে? চলো, সবার ক্লিয়ার? যারা লাইভে আছো, যদি ক্লিয়ার হচ্ছে অবশ্যই আমাকে একবার ইয়েস লিখে দাও জলদি করে। ঠিক আছে? ক্লিয়ার আছে তাহলে একবার আমাকে ইয়েস লিখে দাও। চলো, ক্লিয়ার আছে? চলো। তাহলে আমরা নেক্সট এবারে দেখি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা চলো ক্লিয়ার আছে, সবাই উত্তর দিচ্ছে ইয়েস, ইয়েস, ওকে। চলো, তাহলে আমরা দুটো পেলাম। তাহলে এবারে 2 লাইন তোমরা একটু লিখে নাও। ঠিক আছে? আমরা একটু লেখাঝোকা করে নিই যে কি আমরা বৃক্ষের গঠনে কি, কি পেলাম প্রথম এখনো পর্যন্ত। তারপর আরো অনেক কিছু জিনিস পাবো। এখনো পর্যন্ত কি, কি পেলাম। চলো, প্রথমে লেখো লম্বচ্ছেদে বৃক্ক, লম্বচ্ছেদে বৃক্ক। ফার্স্ট পয়েন্ট লিখো। লেখো লম্বচ্ছেদে বৃক্ক। যদি আমরা লম্বচ্ছেদ করি, লম্বচ্ছেদে বৃক্ক, লম্বচ্ছেদের বৃক্ক দুটি স্তর নিয়ে গঠিত। বৃক্ক দুটি স্তর নিয়ে গঠিত। বৃক্ক দুটি স্তর নিয়ে গঠিত। দুটি স্তর নিয়ে, স্তর নিয়ে আমরা যদি লম্বচ্ছেদ করি তাহলে দেখতে পাবো বৃক্ক দুটি স্তর নিয়ে গঠিত হয়েছে। চলো হাইফেন দিয়ে লেখো কর্টেক্স ও মেডালা। তাহলে দুটো স্তর কি কি? একটা হচ্ছে আমাদের কর্টেক্স, একটা কি? একটা হচ্ছে আমাদের কর্টেক্স, আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের 2 নম্বর মেডালা। একটা হচ্ছে আমাদের 2 নম্বর মেডালা। এই দুটো স্তর নিয়ে তৈরি। চলো, সবার লেখা হয়ে গেছে? তাহলে লম্বচ্ছেদে বৃক্ক দুটি স্তর নিয়ে গঠিত। একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডালা। ওকে? এবার কোনটাকে কর্টেক্স বলে, কোনটাকে মেডালা বলে? তাহলে নেক্সট পয়েন্ট লিখো এরপরে। নেক্সট পয়েন্ট লিখো। বলো নেক্সট পয়েন্ট লিখো। লেখো কর্টেক্স বাইরের দিকে, কর্টেক্স বাইরের দিকে এবং মেডালা ভিতরের দিকে অবস্থান। তাহলে আমরা যদি কর্টেক্স বলি, তাহলে কর্টেক্স কোন দিকে আছে বলো? কর্টেক্স হচ্ছে বাইরের দিকে। তাহলে আউটার সাইড। কর্টেক্স হচ্ছে আমার বৃক্কের যে আউটার সাইড সেখানে। তাহলে কর্টেক্স বাইরের দিকে, কর্টেক্স বাইরের দিকে। নেক্সট পয়েন্টে লিখো কর্টেক্স বাইরের দিকে এবং মেডালা ভিতরের দিকে, এবং মেডালা ভিতরের দিকে অবস্থিত। মেডালাটা ইনার সাইড। মেডালাটা কোথায় আছে? মেডালাটা, তাহলে কর্টেক্স বাইরের দিকে এবং মেডালা ভিতরের দিকে অবস্থিত। নেক্সট পয়েন্ট লিখেছো সবাই? তাহলে কর্টেক্স বাইরের দিকে এবং মেডালা ভিতরের দিকে অবস্থিত। চলে আসে পরে নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টে লিখো, নেক্সট পয়েন্টে লিখো, দেখো মেডালাগুলি, নেক্সট পয়েন্ট লেখো মেডালাগুলি, মেডালাগুলি পিরামিডের মতো দেখতে। মেডালাগুলি, মেডালাগুলি পিরামিডের মতো দেখতে। নেক্সট পয়েন্ট লেখো, নেক্সট পয়েন্ট লেখো মেডালাগুলি পিরামিডের মতো দেখতে। তাহলে আমরা যে পিঙ্ক কালারের যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেডালাগুলো, সেগুলো দেখতে কি রকম? পিরামিডের মতো। তাহলে নেক্সট পয়েন্ট লেখো মেডালাগুলো পিরামিডের মতো দেখতে, পিরামিডের মতো দেখতে। হয়েছে? চলো এবারে নেক্সট পয়েন্টে চলে আসো। এবারে নেক্সট পয়েন্টে চলে আসো। তাহলে দেখো আমরা কি, কি বললাম? আউটার সাইডের যে অংশটা আছে বৃক্কের তাকে বলছি কর্টেক্স। ইনার সাইডের যে অংশটা থাকে তাকে বলছি মেডালা। মেডালা পার্টিকুলার কোন জায়গা? শুধু ইনার হলেই কিন্তু মেডালা নয়। ওই পিরামিডের মতো যে অংশগুলো শুধুমাত্র সেইগুলো হচ্ছে মেডালা। তাহলে সেটা আমরা লিখে নিলাম। তাহলে এবারে নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট দেখো এবারে আমরা বলতে পারি যে দুটো পিরামিডের মাঝে, অর্থাৎ দুটো মেডুলার মাঝে যে কর্টেক্সটা, দেখো এখানে সবাই ছবিতে যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা। তাহলে আমি যেটা রেড কালারের করছি, দেখো সবাই এই যে দুটো, দুটো মেডুলার মাঝের যে কর্টেক্সটা, এটাও তো কর্টেক্স। তাহলে দুটো মেডুলার মাঝের যে অঞ্চলটা, তাকে আমরা কি বলছি? এখানে আমরা নাম দিচ্ছি রেনাল কালাম। চলো তাহলে নেক্সট পয়েন্টে লেখো। লেখো দুটি রেনাল পিরামিডের, দুটি রেনাল পিরামিডের মাঝের স্থানটিকে, দুটি রেনাল পিরামিডের, দুটি রেনাল পিরামিডের, দুটি রেনাল পিরামিডের
মাঝের স্থানটিকে, দুটি রেনাল পিরামিডের মাঝের স্থানটিকে রেনাল কলাম বলে। ক লয়াকার ম কলাম, ঠিক আছে, রেনাল কলাম বা বৃক্কীয় কলাম যা বলবে, রেনাল কলাম বা বৃক্কীয় কলাম, বৃক্কীয় কলাম বলে। বুঝছে? তাহলে তো ক্লিয়ার, সব লেখা হয়ে গেছে। এবারে নেক্সট আরেকটু ছবি দেখি, তারপর এক একটা জিনিস আরো অ্যাড করছি। তাহলে আগে লিখে নাও, তারপর আমি ছবিতে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আরেকটা লাইন লিখো, লেখো, নেক্সট পয়েন্ট লেখো। দেখো, বৃক্কের বৃক্কের যে অংশে বৃক্কের যে অংশে বৃক্কের যে অংশে গভীনী যুক্ত থাকে, বৃক্কের যে অংশে গভীনী যুক্ত থাকে, সেই স্থানটিকে পেলভিস বলে। এবার কোনটা আমি তোমাকে ছবি এঁকে দেখাচ্ছি, সেই স্থানটিকে পেলভিস বলে। কি বলে? পেলভিস, হয়েকাল্য ভয়রস্যি দন্তস্ব, বা ইংরেজিতে আমরা বলতে পারি পেলভিস, PELVIS। যে অংশটি গভীনীর সাথে যুক্ত থাকে, যে অংশটা, তাকে আমরা কি নাম দিই? পেলভিস। তাহলে আমরা যদি ছবিতে দেখাই তাহলে কি রকম হবে? মনে করো এটা হচ্ছে আমার বৃক্কটা, মনে করো এটা হচ্ছে আমার বৃক্কটা, এটা হচ্ছে আমার, ঠিক বৃক্কের এই জায়গা থেকে কে বার হচ্ছে? গোবিনী। বৃক্কের এই জায়গা থেকে কে বার হচ্ছে? গোবিনী। তো গোবিনী যখন এখান থেকে বার হচ্ছে, গোবিনী যখন এখান থেকে বার হচ্ছে, তখন এই জায়গাটা একটা ফোলা অংশ থাকে, এই অংশ। তো এখান থেকে মনে করো গোবিনী বার হচ্ছে, এখান থেকে মনে করো গোবিনী বার হচ্ছে। তো বৃক্কের এই যে অংশটা, যে জায়গা থেকে গোবিনীটা বার হচ্ছে, যে এই অংশটা, অর্থাৎ বৃক্কের এই যে পোর্শনটা, চলো আমি যদি তোমাদের আলাদা কালার করে দেখাই, যদি আমাদেরকে আলাদা কালার করে দেখায়, তাহলে মনে রাখবে গোবিনীর যে এই অঞ্চলটা, ঠিক আছে, এই যে অঞ্চলটা, সেটা বৃক্কের এই জায়গা থেকে নির্গত হচ্ছে, গোবিনীর এই যে অঞ্চলটা, এটাকে বলা হয় পেলভিস। তাহলে পেলভিস কাকে বলবো? না, বৃক্ক থেকে যখন গোবিনীটা বার হচ্ছে, তখন গোবিনীর ওই যে ফুলো অংশটা, এটাকে আমরা কি বলি? পেলভিস। এই যে অঞ্চলটা বলবো বলে, যেটা লিখলাম আশা করি সেটা ক্লিয়ার হয়ে গেছে। ছবিতেও বুঝতে পারছি যে পার্টিকুলার কোন জায়গাটাকে আমরা পেলভিস বলে ডিনোট করছি। ওকে, চলো এবারে চলে এসো নেক্সট। নেক্সট এবার কি হবে? বৃক্কের এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ পেলভিস, এই অঞ্চলে কি হবে? এই অঞ্চলে দুটো আমাদের রক্তজালক প্রবেশ করবে। এখানে আমাদের কি হবে? না, দুটো রক্তজালক প্রবেশ করবে। চলো, তাহলে নেক্সট যদি আমরা ছবিতে দেখাই, মনে করো আমার এটা হচ্ছে বৃক্ক, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার বৃক্ক। বৃক্কের পার্টিকুলার এই যে জায়গাটা পেলভিস অঞ্চলে, এখান থেকে গোবিনী বার হচ্ছে। তো এই ছিদ্রটা, বৃক্কের এই জায়গায় এই যে ছিদ্রটা আছে, বৃক্কের এই জায়গায় এই ছিদ্রটার মধ্যে এই যে পার্টিকুলার এই জায়গাতে, এই জায়গাতে আমাদের দুটো রক্তের জালক প্রবেশ করে। কটা? দেখো কি কি। দেখো, প্রথমে আমাদের একটা জালক এখানে প্রবেশ করবে। এখানে আমাদের দেখো প্রথমে একটা রক্তের জালক প্রবেশ করবে, রক্তের জালক প্রবেশ করবে। এটা কি বটে? এটা হচ্ছে ওকে, এখানে একটা রক্তের জালক প্রবেশ করবে। এটাকে বলা হয় বৃক্কীয় ধমনী। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বৃক্কীয়। এটা আমার কি? এটা হচ্ছে আমার বৃক্কীয় বা রেনাল আর্টারি। এটাকে আমি কি বলবো? এটাকে বলবো বৃক্কীয় বৃক্ক। ওকে, তাহলে বৃক্কের মধ্যে যে রক্তজালকটা ঢুকছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি বৃক্কীয় ধমনী। অ্যাকচুয়ালি বৃক্ক ধমনীতে কি কি থাকে দেখো, এটা অক্সিজেন ভিতরে প্রবেশ করছে। ওকে, তাহলে এখানে তীর চিহ্নটা সবাই ভালো করে দেখবে। এখানে আমার কি হচ্ছে? রক্ত ভিতরে প্রবেশ করছে। তীর চিহ্নটা কোন দিকে যাচ্ছে? বৃক্কের দিকে। তাহলে এখানে আমার কি হচ্ছে? রক্ত ভিতরে প্রবেশ করছে। তাহলে এখানে কি হয় না, রক্ত ভিতরে রয়েছে, কিন্তু এখানে রক্তটা O2 যুক্ত হয়। তাহলে এটা হচ্ছে আমার O2 যুক্ত রক্ত। এটা হচ্ছে O2 যুক্ত। তাহলে আমার ভিতরে কি ঢুকছে? O2 যুক্ত রক্ত। এবং অবশ্যই এর মধ্যে কি থাকছে? ইউরিয়া। এবং এর মধ্যে কি থাকছে? ইউরিয়া। রক্তটার মধ্যে কি থাকছে? ইউরিয়া। এবারে দেখো, বৃক্কে যখন ঢুকে গেল, এরপর আমি আরেকটা নালী বার হচ্ছি। এবারে এখান থেকে আরেকটা নালী বাইরে বার,
এবারে ঠিক এখান থেকে কি হবে, আরেকটা নালী মনে করো বাইরে বার হচ্ছে। এবারে এটা কি হচ্ছে, এটা হচ্ছে বৃক্কের এই ছিদ্রটার এই জায়গা থেকে বাইরে বার। তাহলে এই যে বাইরে যেটা বার হচ্ছে, দেখো আমি তীর চিহ্নটা এইদিকে দিচ্ছি। আগেরটা যেমন তীর চিহ্নটা দিচ্ছিলাম ভিতর দিকে, এটা তীর চিহ্নটা আমি বাইরে দিয়েছি। তাহলে এখানে আমার ব্লাডটা আবার বার হয়ে যাচ্ছে। এখানে যখন আমার ব্লাডটা বাইরে বার হচ্ছে, সেটা কিন্তু আর O2 যুক্ত রক্ত নয়। ঠিক আছে? এটা O2 বিহীন রক্ত। তাহলে এখন যে রক্তটা বার হচ্ছে সেটা O2 বিহীন রক্ত। এটা আমার বার হচ্ছে কি? এটা আমার O2 বিহীন। কিন্তু তার সাথে, সাথে O2 বিহীন তো রক্ত বার হচ্ছে, তার সাথে, সাথে কিন্তু ইউরিয়াও থাকছে না। মানে ইউরিয়া ফ্রি। রক্তটা থেকে কি হয়ে গেল? ইউরিয়াটা মুক্ত হয়ে গেল। তাহলে এটা আমার কি হয়ে গেল? ইউরিয়া ফ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো? দেখো, ব্যাপারটা আমার দাঁড়ালো এটাই যে মনে করো, দেখো এই যে মনে করো যখন বৃক্কে ঢুকছে যে রক্তটা সেটা হচ্ছে O2 যুক্ত আর ইউরিয়া। এবারে ইউরিয়াটাকে রক্ত থেকে মুভ করে পরে মূত্রের মধ্যে মিশাবে, এটাই তো বৃক্কের কাজ। তাহলে দেখো ইউরিয়া যুক্ত ব্লাড প্রথমে তোমার বৃক্কে প্রবেশ করলো, তারপরে সেই রক্ত থেকে ইউরিয়াটাকে পরিশ্রুত করে পরে বৃক্ক মূত্রে দিয়ে দিল, তারপর যে রক্তটা বৃক্ক থেকে বাইরে বার হচ্ছে সেটা কি হচ্ছে? ইউরিয়া। এ তো বৃক্কের কাজ যে রক্তের মধ্য থেকে যে সমস্ত দূষিত পদার্থগুলো আছে সেগুলোকে পুরো ছেঁকে কি করে মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত করবে। এবারে কিভাবে ছাঁকবে, কিভাবে মূত্র উৎপাদন করবে তার জন্য আলাদা টপিক আমাদের আছে, সেটা পড়বো নেক্সট ক্লাস। তাহলে এখানে এতটুকুন বুঝতে পারলে যে বৃক্কের এই পেলভিস অঞ্চলে কি হচ্ছে, একটা আমাদের ঢুকছে সেটাকে বলছে বৃক্কীয় ধমনী, আর সরি এটাকে আমরা বলতে ভুলে গেলাম, যেটা বাইরে বার হচ্ছে এটাকে বলবো বৃক্কীয় শিরা। এটাকে কি বলবো? এটার নাম হচ্ছে বৃক্কীয় শিরা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বৃক্কীয়। তাহলে বৃক্কের মধ্যে ঢুকছে কে? বৃক্কীয় ধমনী কি নিয়ে? ইউরিয়া যুক্ত রক্ত নিয়ে। তারপরে বৃক্ক থেকে যখন বার হচ্ছে তখন হচ্ছে বৃক্কীয় শিরা কি নিয়ে? ইউরিয়া বিহীন রক্ত নিয়ে। মানে ইউরিয়াটাকে রক্ত থেকে ছেঁকে নিচ্ছে, পরিশ্রুত করে নিচ্ছে, তারপর মূত্রে মিশছে। হয়েছে? চলো এরপরে নেক্সট। নেক্সট দেখো এবারে, তাহলে এটাও আশা করি সবার ছবি আঁকা হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। চলো এবারে নেক্সট। নেক্সট যদি আমরা এবারে দেখি তাহলে এটা সবার হয়ে গেছে, ক্লিয়ার। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৃক্কের মধ্যে কি থাকবে? বৃক্কের মধ্যে থাকবে নেফ্রন। ঠিক আছে? বৃক্কের মধ্যে কি থাকবে? নেফ্রন। এবারে দেখো, হ্যাঁ, আরেকটা জিনিস এখানে আমি বলতে ভুলে গেলাম তোমাকে। দেখো এই বৃক্কের মধ্যে যে ছিদ্রটা পেলে, দেখো, বৃক্কের মধ্যে এখানে যে ছিদ্রটা পেলে পার্টিকুলার, দেখো আমি আলাদা কালার করে তোমাদের, বৃক্কের মধ্যে যে ছিদ্রটা পেলে চলো এখানে দেখাচ্ছি। এই যে বৃক্কের মধ্যে যে ছিদ্রটা, তাহলে দেখো পেলভিস কাকে বলছো? ওই গোবিনীর ফুলা অংশটা। তার মানে পেলভিস হচ্ছে গোবিনীর ফুলা অংশটা যেটা বৃক্কের সাথে যোগ হচ্ছে। কিন্তু বৃক্কের যে ছিদ্রটার সাথে যোগ হচ্ছে, অর্থাৎ বৃক্কের যে ছিদ্রটা, এই দেখো যেটা আমি এখানে দেখাচ্ছি, বৃক্কের যে ছিদ্রটা, সেই বৃক্কের ছিদ্রটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হাইলাম। এটা কি বলবো? রেনাল হাইলাম। এটাকেও তাহলে আমরা লিখে নিচ্ছি। এটা কি বলবো? এটাকে বলবো রেনাল হাইলাম। রেনাল হাইলাম বা বৃক্কীয় হাইলাম, যা বলবে রেনাল হাইলাম। এটাকে আমরা বলবো রেনাল হাইলাম। HILUM, বাংলাতে হাইলাম, হয়াকার রস্যই। ঠিক আছে? হাইলাম। এটাকে রেনাল হাইলাম। তাহলে বৃক্কের যে ছিদ্রটা তাকে বলছি রেনাল হাইলাম। আর ওই ছিদ্রের সাথে গোবিনীর যে ফুলা অংশটা কানেক্ট আছে সেই গোবিনীর ফুলা অংশটাকে বলছি পেলভিস। এটাকে কেউ কনফিউশন সৃষ্টি করবে না যে কোনটা পেলভিস কোনটা রেনাল হাইলাম। এক একটা জিনিস টু দা পয়েন্ট পুরো ক্লিয়ার করো। তাহলে বৃক্কের যে ছিদ্রটা তাকে তুমি বলছো রেনাল হাইলাম। আর গোবিনীর যে অংশটা বৃক্কের ওই ছিদ্রটার সাথে অ্যাটাচ আছে এবং ফুলা অংশটা আছে গোবিনীর। গোবিনীর ঠিক যে জায়গায় বৃক্কের সাথে যোগ হচ্ছে সেই জায়গায় গোবিনীর অংশটা খুব ফুলে থাকে। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি পেলভিস। ওকে? চলো তাহলে রেনাল হাইলামও ক্লিয়ার, পেলভিসও ক্লিয়ার। এরপরে দেখো নেক্সট। নেক্সট দেখো বৃক্কের মধ্যে আমাদের স্পেশালি যেটা থাকবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের নেফ্রন। তাহলে বৃক্কের মধ্যে মেইনলি যে অংশটা আমাদের থাকবে সেটা হচ্ছে কি? হচ্ছে নেফ্রন। দেখো আমরা যদি এবারে নেফ্রনের কথা বলি, নেফ্রন কি হচ্ছে? নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত কার্যগত একক। বুঝতে পারলে? এক কথায় যদি আমরা বলি যে বৃক্কের মধ্যে প্রচুর নেফ্রন থাকে। ওকে? চলো দেখা যাক। তাহলে নেক্সট আমাদের খুবই ইম্পোর্টেন্ট টপিক সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নেফ্রন। আমরা যদি নেফ্রনের কথা বলি তাহলে নেক্সট হেডিং আমাদের কি হবে? নেক্সট হেডিং হবে আমাদের এরপরে নেফ্রন। তাহলে বৃক্কের গঠন বুঝে গেলে, তাহলে বৃক্কের গঠন কি বুঝলে? একটা কর্টেক্স, একটা মেডালা। মেডালা কোন অংশটা বুঝে গেলে, কর্টেক্স কোন অংশটা বুঝে গেলে, মেডালার মাঝে, মাঝে যে কর্টেক্সটা তার নাম বুঝে গেলে, বৃক্কে কে ঢুকছে? বৃক্কীয় ধমনী। কি নিয়ে ঢুকছে? O2 যুক্ত রক্ত, তার সঙ্গে ইউরিয়া। বৃক্কে গিয়ে পরে ইউরিয়াটা পরিশ্রুত হয়ে গেছে। তারপর যখন বৃক্ক থেকে বার হচ্ছে রক্তটা তাকে কি বলছে? বৃক্কীয় শিরা। তার মাধ্যমে যে রক্তটা বার হচ্ছে সেটা হচ্ছে O2 বিহীন। আশা করি পুরোপুরি ক্লিয়ার। পেলভিস কাকে বলে? ক্লিয়ার।
তোমার রেনাল হাইলাম কাকে বলে ক্লিয়ার, এগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখো নেক্সট, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৃক্কের খুব ইম্পোর্টেন্ট যে জিনিসটা আমরা পড়বো, বৃক্কের বলতে পারো একক, গঠনগত একক, সেটা নেফ্রন। নেক্সট আমরা যেটা দেখবো, নেক্সট আমরা যেটা দেখবো, দেখো প্রথমে আমরা দেখবো নেফ্রন কি, এক একটা জিনিস পুরো ভালোভাবে ক্লিয়ার করে দেখবো। প্রথম, তাহলে প্রথম নেফ্রন জিনিসটা কি দেখো, তাহলে প্রথমে আমরা যদি বলি নেফ্রন কি, তাহলে ফার্স্ট পয়েন্ট লেখো নেফ্রন কি, দেখো বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক। তাহলে দেখো নেফ্রন কি, নেফ্রন হচ্ছে বৃক্কের কি, লেখো বৃক্কের গঠনমূলক বা গঠনগত, যা লিখবে, এর গঠনমূলক ও কার্যমূলক একক। বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক। ফার্স্ট পয়েন্ট মনে রাখবে যে নেফ্রন কি, নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত ও কার্যগত একক। কেন তাকে গঠনগত কার্যগত একক বুঝি সেটা আমরা ধীরে ধীরে বুঝবো। ওকে, চলো দেখো প্রথম, প্রথমে এবারে লেখো অবস্থান। নেফ্রনটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, থাকে তো বৃক্কের মধ্যে, এটা তো কনফার্ম, কিন্তু বৃক্কের কোন অঞ্চল, সেটার মধ্যে আবার কিন্তু বিভিন্ন রকম প্রকারভেদ আছে। চলো তাহলে নেক্সট লেখো অবস্থান, পজিশন। নেক্সট লেখো অবস্থান, কোথায় থাকে যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো অবস্থান। আমরা যদি নেফ্রনের অবস্থান লিখি তাহলে লেখো অধিকাংশ, মানে বলতে পারো প্রায় 85% নেফ্রন, ঠিক আছে। দেখো 85% নেফ্রন, এবার নেফ্রনের দুটো ভাগ সেটা আমরা পড়বো। আগে লিখো 85% নেফ্রন, 85% নেফ্রন বৃক্কের কর্টেক্সের পরিধিকে থাকে। 85% নেফ্রন বৃক্কের কোথায় থাকে, বৃক্কের কর্টেক্সের, বৃক্কের কর্টেক্স এর পরিধির দিকে, সেটা আমি ছবি এঁকে দেখাবো। আগে প্রথমে লিখো কর্টেক্সের পরিধির দিকে। তাহলে 85% যদি নেফ্রন দেখো, তাহলে আমাদের বৃক্কের যে কর্টেক্স অঞ্চলটা, কর্টেক্স অঞ্চলের পরিধি মানে কর্টেক্সেরও একটু বাইরে দিকে, মানে বৃক্কের একদম লেয়ারের কাছাকাছি থেকে যাবে তোমার এই নেফ্রন, বুঝেছো। আর বাকি যেগুলো সেগুলো কোথায় থাকবে, কর্টেক্সের ভিতরের দিকে। বাকি যে 15%, এই 15% কোথায় থাকবে, 15% থাকবে, বাকি যে 15% তোমার যে বৃক্ক, তারা কোথায় থাকবে, তারা কর্টেক্সের ভিতরের দিকে। দেখো তারা কোথায় থাকবে, 15% লেখো বৃক্কের কর্টেক্স এর পরিধির দিকে না থাকে ভিতরের দিকে, কর্টেক্সের ভিতরের দিকে, কর্টেক্সের দিকে। এবারে দেখো এই যে কোনটা 85% যে নেফ্রন বৃক্কের কর্টেক্সের দিকে হবে তাদেরকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন, আর যারা কর্টেক্সের ভিতরের দিকে থাকবে তাদেরকে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন। কিন্তু সেটা আমি পরে বলবো, আগে নেফ্রন জানো, দেখতে কেমন জানো, তবে তো আমরা তার টাইপ আমরা পরে আসছি। তাহলে এতটুকুন ক্লিয়ার যে এর অবস্থান কোথায়, এর অবস্থান হচ্ছে আমাদের যে কর্টেক্স, এই কর্টেক্স। এবার কিছু কিছু নেফ্রন আছে ম্যাক্সিমাম সেটা কর্টেক্সের একটু বাইরের দিকে থাকে, এটা দেখো দেখালাম ছবিতে, একটু আগে আমরা যে ছবিতে দেখালাম দেখো এখানে। তাহলে ম্যাক্সিমাম আমাদের কোথায় থাকবে, ম্যাক্সিমাম আমাদের থাকবে, দেখো আমরা যদি দেখি তাহলে ম্যাক্সিমাম আমাদের থাকবে ঠিক এখানে। তাহলে ম্যাক্সিমাম যদি আমি দেখাই, তাহলে ম্যাক্সিমাম আমাদের নেফ্রন কোথায় থাকবে, কর্টেক্স অঞ্চল, মানে কর্টেক্সের পরিধি, মানে এই জায়গাগুলো, এই জায়গাগুলোতে, আর কিছুটা ভিতর দিকে থাকবে, ঠিক আছে, সেটা আমি দেখাবো। ওকে, চলো এরবার দেখো, এবারে যদি আমরা নেফ্রনের গঠন দেখি, ঠিক আছে, তাহলে নেফ্রনের প্রকারভেদ সেটা তো আমরা দেখবো। এরপরে যদি আমরা নেফ্রনের গঠন দেখি, তাহলে নেফ্রন কি কি অংশ নিয়ে তৈরি এবং নেফ্রনের কি কি অংশ থাকে সেগুলো আমরা একটা একটা করে দেখবো। চলো প্রথমে আমরা যদি নেফ্রনের অংশ দেখি, ওকে, তো নেফ্রনে কি থাকে, আমার সাথে সাথে তোমরা আঁকবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আরামসে একদম আঁকবে, চাপের কিছু নেই, ঠিক আছে, এক একটা জিনিস ক্লিয়ার। উইদাউট কনসেপ্টে আমরা কোনো জিনিস বলবোও না, আর উইদাউট কনসেপ্টে করবো না, ঠিক আছে, আরামসে করবে এক একটা, আর বুঝে বুঝে যাবে। চলো প্রথমে যদি দেখি নেফ্রনের স্ট্রাকচার, প্রথমে দেখো একটা ইউ আকৃতির স্ট্রাকচার থাকবে। প্রথমে আমার কি থাকবে, একটা, প্রথমে দেখো আমার একটা এরকম ইউ আকৃতির একটা স্ট্রাকচার থাকবে। আমার কি থাকবে, এরকম একটা ইউ আকৃতির স্ট্রাকচার থাকবে, যেটা কাপের মতো দেখতে, এরকম কাপের মতো। ওকে, তাহলে প্রথমে আমার একটা এরকম ইউ আকৃতির স্ট্রাকচার থাকবে,
এটা আমার এরকম কাপের মতো দেখতে। ওকে? এই যে কাপের মতো দেখতে যে অংশটা পেলে, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বেওমানের ক্যাপসুল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বেওমানের ক্যাপসুল। তাহলে এই যে কাপের মতো যে অংশটা পেলে, ঠিক আছে? এই কাপের মতো অংশটাকে কি বলে? এটাকে বলে বেওমানের ক্যাপসুল। ওকে? আমি লিখিয়ে দিচ্ছি। আমার সাথে, সাথেই করবে, লেভেলিং করে, করে যাবে। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে বেওম্যানের ক্যাপসুল। বেওম্যানের বেওম্যানের ক্যাপসুল। বেওম্যানের তাহলে ন্যাফ্রনের আমরা স্ট্রাকচার দেখছি। সেখানে ১ম এ একটা ইউ আকৃতির কাপ শেপেড বলতে পারি। কাপ শেপেড একটা স্ট্রাকচার দেখলাম, তাকে বলছি আমরা বেওমানের ক্যাপসুল। এবারে দেখো, আমি একেকটা অংশের একেকটা কালার চেঞ্জ করছি। তাহলে আমার বোঝাতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কিরকম জিনিসটা হয়। চলো দেখো, এরপরে যদি আমরা দেখি তাহলে এই যে কাপের শেপেড যেটাকে আমরা বেওমানের ক্যাপসুল বলছি, সেই বেওমানের ক্যাপসুল থেকে এবারে কি হবে? একটা নলাকার অংশ বাইরে বার হবে। ঠিক আছে? একটা নলাকার অংশ কি হবে? নলাকার অংশ বাইরে বার হবে। এরকম একটা নলাকার অংশ। ওকে? এরকম নলাকার অংশ। এই যে নলাকার অংশ যেটা বাইরে বার হচ্ছে, এই নলাকার অংশটাকে আমরা কি বলবো দেখো? এই নলাকার অংশটাকে আমরা বলবো পরাসংবর্ত নালিকা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পরাসংবর্ত নালিকা। তো এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে নলাকার যে অংশটা নিচে, ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলে পরাসংবর্ত নালিকা। পরাসংবর্ত। ওকে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরাসংবর্ত। পরাসংবর্ত নালিকা। যে নলাকার যে অংশটা পেলে এটাকে পরাসংবর্ত। ওকে? চলো নেক্সট আমি আবার চেঞ্জ করে দিচ্ছি আমার কালারটা। ঠিক আছে? দেখো নেক্সট আমরা কি পাবো? নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে যেখানে আমরা পরাসংবর্ত নলাকার যে অংশটা পেলাম, এই নলাকার যে অংশটা, এই নলাকার অংশ থেকে আমার কি হবে? একটা ইউ আকৃতির স্ট্রাকচার এইরকম ভাবে নিচ দিক থেকে নেমে পড়ে আবার আমার উপর দিকে উঠবে। এখানে আমি কি পেলাম? একটা ইউ আকৃতির স্ট্রাকচার, নলাকার অংশ যেটা নিচ দিকে নামলো, নিচ দিকে নামার পর সেটা আবার উপরে উঠলো। ইউ আকৃতির স্ট্রাকচার। ঠিক আছে? এই যে ইউ আকৃতির স্ট্রাকচার যে নলাকার অংশটা উপর দিকে উঠলো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্যানলির লুপ। এটাকে কি বলা হয়? তাহলে এই যে ইউ আকৃতির যে স্ট্রাকচার, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্যানলির লুপ। এটাকে বলা হয় হ্যানলির লুপ। এটাকে বলা হয় হ্যানলির লুপ। ইউ আকৃতি। যেটা নিচ দিকে নামলো আবার উপর দিকে উঠলো। তার মানে আমার ইউ আকৃতির হয়ে গেল। এরপরে দেখো আমি আবার কালারটা চেঞ্জ করছি। আমি আবার কালারটা চেঞ্জ করছি এবং সেখানে আমি দেখাচ্ছি দেখো, এরপর উপর দিকে আমার আরেকটা মোটা নলাকার অংশ বার হলো। উপর দিকে আমার আরেকটা মোটা নলাকার অংশ এরকম ভাবে, এরকম মোটা একটা নলাকার অংশ। এই যে মোটা যে নলাকার অংশটা বাইরে বার হলো, এটাকে আমরা কি বলবো দেখো? এটাকে আমরা বলবো দূরবর্ত নালিকা। এটাকে আমরা কি বলবো? এই যে এই অংশটা পেলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো দূরবর্ত নালিকা। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে দেখো দূরবর্ত। এটার নাম হচ্ছে দূরবর্ত নালিকা। দূরবর্ত। ওকে? এটাকে বলা হয় দূরবর্ত। এবারে দেখো নেক্সট। এইবারে এই যে নালিকাটা, এই দূরবর্ত যে নালিকাটা, এই দূরবর্ত নালিকাটা গিয়ে পড়ে কি হবে? একটা নলাকার অংশের সাথে যুক্ত। এ কি হবে? একটা নলাকার মোটা এবং একটা নলাকার অংশের যোগ। ঠিক আছে? এরকম। জাস্ট আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে তোমাদের বুঝাতে সুবিধা হবে ব্যাপারটা। এরপরে কি হবে? একটা মোটা নলাকার অংশে কালার নেওয়া যায় গ্রিন কালার নিচ্ছি। ঠিক আছে? এরকম। একটা মোটা নলাকার অংশ। ঠিক আছে? একটা মোটা নলাকার অংশ। এই যে মোটা নলাকার যে অংশটা এটা কিন্তু কোনো ন্যাফ্রনের অংশ নয়।
ন্যাফ্রনের লাস্ট অংশটা এসে পড়ে এখানে যোগ হচ্ছে। ন্যাফ্রনের লাস্ট যে অংশটা সেটা এসে পড়ে। তখন আমাদের এখানে লেভেলিংটা একটু গোলমাল হয়ে গেল। দূরসংবর্ত নালিকা এখানে ঢুকে গেল। যাই হোক, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে দেখো এখানে আমি কি করছি, যে এই যে অংশটা, এই অংশটা তাহলে আমার কি হলো বলো? এই যে দূরবর্ত সংবর্ত নালিকা এটা গিয়ে পড়ে একটা নলাকার, মোটা নলাকার অংশে যোগ। এই যে মোটা নলাকার যে অংশটা পেলে, এই মোটা নলাকার অংশটাকে আমরা কি নাম দিই? দেখো এই মোটা নলাকার অংশটাকে বলা হয় সংগ্রাহী নালী। তাহলে এটাকে কি নাম দিই আমরা? এটাকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে সংগ্রাহী নালী। এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে সংগ্রাহী, সংগ্রাহী কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, এটাকে বলা হয় সংগ্রাহী। তাহলে ন্যাফ্রনের আমরা কটা অংশ পেলাম সেগুলো পরে বলছি, আগে পুরো জিনিসটা ক্লিয়ার করো। ওকে, দেখো এরপরে কি হবে দেখো। আচ্ছা, এই জায়গাটা কনফিউজ হয় না, আমরা এই নালিকার অংশটাকে বলছি দূরসংবর্ত নালী। নালীটা মাঝে ঢুকে গেল, ঠিক আছে। যাই হোক, এবারে দেখো কি হবে। এবারে আমাদের কি হবে না, আমাদের কিছু ধমনী, দেখো একটু আগে আমি তোমাদেরকে কি দেখালাম, আমরা যদি একটু আগের ছবিতে দেখি, দেখো এই জায়গা, দেখো বৃক্কের মধ্যে একটা যে রক্তের যে নালী ঢুকছে, যেখানে O2 যুক্ত রক্ত এবং তার সাথে ইউরিয়া ভিতরে ঢুকছে, তার কি নাম দিয়েছিলাম দেখো? বৃক্কীয় ধমনী। কি নাম দিয়েছিলাম? বৃক্কীয় ধমনী, তাই তো? তাহলে বৃক্কীয় ধমনী যে নামটা দিয়েছিলাম, এ কি হচ্ছে? ভিতরে প্রবেশ করছে। তাহলে এ যখন ভিতরে প্রবেশ করে, দেখো এ যখন ভিতরে প্রবেশ করে, তাহলে ভিতরে প্রবেশ করছে বৃক্কীয় ধমনী। তাহলে মনে করো এটা হচ্ছে আমার বৃক্কীয় ধমনী, এটা হচ্ছে আমার বৃক্কীয় ধমনী। বৃক্কীয় ধমনীর একটা অংশ এখানে ভিতরে প্রবেশ করে। এই যে ভিতরে বৃক্কীয় ধমনীটা প্রবেশ করছে, এই বৃক্কীয় ধমনীটা যখন ভিতরে প্রবেশ করছে, এটাকে আমরা কি বলবো? যেহেতু ভিতরে প্রবেশ করছে, তাহলে এটাকে আমরা বলবো অন্তর্মুখী ধমনী। তাহলে এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো বলো? এই অংশটাকে আমরা বলবো অন্তর্মুখী ধমনী। তাহলে এটাকে আমরা বলবো অন্তর্মুখী ধমনী। ওকে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অন্তর্মুখী ধমনিকা, অন্তর্মুখী ধমনিকা। তাহলে এই যে অন্তর্মুখী ধমনী, কোনটা বলছি আমরা অন্তর্মুখী ধমনীকে? এটাকে বলছি, এটাকে আমরা বলছি অন্তর্মুখী ধমনী। তাহলে অন্তর্মুখী ধমনী এখানে বার হয়, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস দেখো, আমি সাইডে আঁকছি দেখো। প্রথমে যখন অন্তর্মুখী ধমনিকা ভিতরে প্রবেশ করবে, কোথায়? বৃক্কের ভিতরে যখন প্রবেশ করছে, সরি ন্যাফ্রনের এই বেওয়ানার ক্যাপসুলের মধ্যে, তখন কিন্তু এর যে প্রস্থটা, সেই প্রস্থটা চৌড়া হয়। তারপরে এ কি হয়? বিভিন্ন অসংখ্য জালকে, এরকম ছোট ছোট জালকে ভাগ হয়। এরকম ছোট 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 জালকে ভাগ হয়। তারপরে জালকে ভাগ হওয়ার পর সেই জালকগুলো আবার একসাথে এসে যুক্ত হয়। যখন একসাথে এসে যুক্ত হয়, তখন কিন্তু এর যে প্রস্থটা, সেই প্রস্থটা, তাহলে আমার বলার বক্তব্যটা হচ্ছে এটাই, যে যখন এই বেওমানের ক্যাপসুলের মধ্যে ঢুকছে কে? অন্তর্মুখী ধমনীটা, তখন তার কিন্তু প্রস্থটা চৌড়া হচ্ছে, অর্থাৎ একটু মোটা হচ্ছে। তারপরে ভিতরে ঢোকার পর কি হচ্ছে? যে অসংখ্য, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তারপরে ভিতরে ঢোকার পর কি করছে? অসংখ্য চালকে ভাগ, কি হয়ে যাচ্ছে? অসংখ্য, চলো আমি কালারটা চেঞ্জ করে দিই। কি হচ্ছে? অসংখ্য চালকে এরকম ভাগ হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? অসংখ্য সে জালকে ভাগ, অসংখ্য জালকে দেখো ভাগ, মানে অসংখ্য সে জালকে ভাগ। যেটা আমি তোমাকে এখানে সাইডে দেখালাম সেই জিনিসটা। দেখো প্রথমে যখন ভিতরে ঢুকছে, দেখো ভিতরে ঢুকছে বৃক্কের ভিতরে, সেটাকে আমরা বললাম কি? অন্তর্মুখী ধমনীকে। ভিতরে যখন ঢুকলো, তারপরে বিভিন্ন জালকে ভাগ হলো। তারপরে বিভিন্ন জালকে ভাগ হওয়ার পর আবার তারপরে কি হবে? সেটা বাইরের দিকে বার হয়ে আসবে, যেটা দেখালাম। এবার ভাগ হওয়ার পর সেটা আবার কি হবে? আবার বাইরের দিকে এরকম, আর কি হবে? সেটা বাইরের দিকে এরকম, বাইরের দিকে বুঝছো? এই যে বাইরের দিকে বার হয়ে, এই যে বাইরের দিকে বার হয়ে এলো, দেখো এখানেও আমাদের লেভেলিংটা মিশে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো, লেভেলিংটা আমাদের মিশে গেল এখানে। বেওমানের ক্যাপসুল হচ্ছে এটা, হ্যাঁ। যাই হোক, এখানে বাইরের দিকে যে ধমনীটা বার হলো, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বহির্মুখী ধমনী। তাহলে এখন এটার নাম কি? এটার নাম হচ্ছে বহির্মুখী ধমনী। এটাকে আমরা বলি বহির্মুখী। এটার নাম কি? এটার নাম হয়ে গেল বহির্মুখী মনিকা, বহির্মুখী। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তাহলে দেখো আমরা কি করলাম, পুরো ব্যাপারটা দেখো। তাহলে এখানে আমার ব্যাপারটা দাঁড়ালো এটাই, তাহলে এখানে আমার ব্যাপারটা দাঁড়ালো এটাই, দেখো যে এখানে যে বেওমানের ক্যাপসুল, অর্থাৎ কাপ শেপের যে স্ট্রাকচারটা, তার মধ্যে একটা ধমনী ঢুকছে, তাকে বলছে অন্তর্মুখী ধমনিকা। তারপর ধমনীটা বিভিন্ন ব্রাঞ্চে বার হচ্ছে, তারপরে আবার বাইরে বার হচ্ছে একসাথে, সেটাকে বলছি বহির্মুখী ধমনিকা।
অর্থাৎ ভিতরে ঢুকলো অন্তর্মুখী ধমনিকা, বাইরে বার হলো বহির্মুখী ধমনিকা। আর যে কাপের মতো যে অঞ্চলটা সেখানে অনেকগুলো জালকে প্রথমে ভাগ, তাহলে ভিতরে ঢুকলো অনেকগুলো জালকে ভাগ হলো, তারপর আবার সব জালকগুলো একসাথে মিলে পরে একটা নল আকারে বাইরে বার হলো। ভিতরে ঢুকছে একটা নল, তাকে বলছে অন্তর্মুখী ধমনিকা। অনেকগুলো জালকে ভাগ হচ্ছে, তাকে আমরা একটা স্পেশাল নাম দিই যার নাম হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এইখানে যে দেখতে পেলে জালের মতো যে অংশগুলো, যে এই অংশগুলো, এই অংশগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় গ্লোমেরুলাস। আচ্ছা চলো আমি লেভেলিংটা এখানে করছি। এই যে অঞ্চলটা, এই যে, যে জালকের মতো অংশ করলো এগুলোকে বলা হয় গ্লোমেরুলাস। এগুলো কি বলা হয়? এগুলোকে বলা হয় গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস বলা হয়, গ্লোমেরুলাস বলা হয়। ওকে? তাহলে এই যে রক্তের জালকের মতো অংশগুলো যেগুলো তৈরি করলো এটা কি বলা হয়? গ্লোমেরুলাস। এটাকে বলা হয় গ্লোমেরুলাস। ওকে? চলো তাহলে ভিতরে ঢুকলো সেটা হচ্ছে অন্তর্মুখী ধমনিকা, অনেকগুলো জালকে ভাগ হলো সেটাকে বলছি গ্লোমেরুলাস, তারপর আবার বাইরে বার হয়ে গেল সেটা হচ্ছে বহির্মুখী ধমনী। এটাতে লাভ কি হলো? অর্থাৎ রক্ত ঢুকলো, তারপর রক্ত পরিশ্রুত হলো, তারপর পরিশ্রুত রক্তটা আবার বাইরে। এবার কিভাবে পরিশ্রুত হবে কি হবে সেটা তো আমরা পড়বো পরে। আগে জিনিসটা বুঝে যে নেফ্রনের স্ট্রাকচারটা। এবার দেখো কি হবে? এই যে এইখান থেকে বার হলো, এইখান থেকে বার হওয়ার পর দেখো অ্যাকচুয়ালি এবার এইখান থেকে বার হওয়ার পর যে বহির্মুখী ধমনিকাটা বার হয়ে গেল, এই জায়গাটা একটু ভালো করে বুঝো। তার মানে কি দেখো, এখানে তোমার ব্লাড ঢুকলো, তাহলে দেখো অন্তর্মুখী ধমনিকা দিয়ে রক্ত যে ঢুকছে সেই রক্তটা কি রক্ত? দূষিত রক্ত। এবারে দূষিত রক্ত থেকে যে দূষিত পদার্থগুলো সেগুলোকে পুরো ছেঁকে দিবে কোথায়? এই গ্লোমেরুলাস থেকে কোথায়? বেওমানের ক্যাপসুলে ছেঁকে দিল, তারপর মূত্রের আকার বাইরে বার হয়ে যাবে। তারপর বাইরে যে রক্তজালকটা বার হচ্ছে সেটাতে যে রক্তটা বার হচ্ছে সেই রক্তটা পরিশ্রুত। এবার বলো, প্রথমবার যখন রক্তটা এলো, আসার পর বেওমানের ক্যাপসুলে রক্তটা পরিশ্রুত হলো, তারপরে যে রক্তটা বার হচ্ছে সেটা কি 100% পরিশ্রুত? না, 100% পরিশ্রুত নয়। তার মানে এখানে যে রক্তটা ঢুকলো, তারপরে এখানে পরিশ্রুত হলো, তারপর বহির্মুখী ধমনিকা দিয়ে রক্তটা বার হচ্ছে, সেটা 100% পরিশ্রুত নয়। তাকে আবার ঘুরে পুনরায় পরিশ্রুত করার জন্য কি হবে? আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে বহির্মুখী যে ধমনিকা দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে বহির্মুখী যে ধমনিকা দেখতে পাচ্ছ, এই বহির্মুখী ধমনিকাটার থেকে যে জালকগুলো বার হচ্ছে, সেই বহির্মুখী ধমনিকার থেকে জালকগুলো আবার পুনরায় একে জড়িয়ে থাকবে। ঠিক আছে? আবার পুনরায় একে জড়িয়ে থাকবে। কাকে জড়িয়ে থাকবে? এই যে পুরো নেফ্রনের স্ট্রাকচারটা। কেন বলতো? মানে যে রক্তটা 100% যদি পুরোপুরি বিশুদ্ধ না হয়, তাকে পুনরায় আবার বিশুদ্ধ করতে হয়। বুঝাতে পেরেছি? তার মানে দেখো, এই অন্তর্মুখী ধমনিকাতে যে রক্তটা ঢুকছে তার মধ্যে যে দূষিত পদার্থগুলো, তার কিছু পরিমাণ দূষিত পদার্থটাকে কি করছে? পরিশ্রুত করছে কে? এখানে গ্লোমেরুলাস। কিন্তু বাকি যে রক্তটা বার হচ্ছে সেটা 100% পরিশ্রুত হয়নি। তাকে যাতে পুনরায় আবার পরিশ্রুত করতে পারে তার জন্য সেটা বার হওয়ার পর আবার এই পুরো নেফ্রনটার গায়ে জড়িয়ে আছে। পুরো নেফ্রনটার গায়ে জড়িয়ে আছে। কেন? কারণ রক্তের মধ্যে যে পরিমাণ দূষিত পদার্থগুলো বেঁচে গেছে, পুরোপুরি পরিশ্রুত হয়নি, সেগুলো যাতে আবার পুনরায় পরিশ্রুত হয়। কোথায়? এই পরাসংবর্ত নালিকায়, এই হেনরির লুপে, এই দূরসংবর্ত নালিকায়। তার জন্য রক্তের জালকটা তাদের গায়ে লেগে। এবার এটার মেকানিজমটা আমরা পরের দিন পড়বো যে কিভাবে পরিশ্রুত করছে না করছে সেটা। তাহলে এতটুকু ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের নেফ্রনের স্ট্রাকচার। দেখো এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। নেফ্রনের স্ট্রাকচার তোমাদের পরীক্ষাতে দেয়। একেকটা জিনিস দেখো। পুরো একেকটা জিনিস ভালো করে পরপর স্টেপ ওয়াইজ আঁকবে, একেকটা জিনিস দেখবে। ওকে? তাহলে আমি কি বললাম প্রথমে দেখো। তাহলে প্রথমে বললাম একটা আমি কাপ শেপেড স্ট্রাকচার দেখো। তাহলে প্রথমে আমি বললাম একটা কাপ শেপেড স্ট্রাকচার। এই কাপ শেপেড স্ট্রাকচারটাকে কি নাম দিয়েছি বলো? বেওমানের ক্যাপসুল। কাপ শেপেড যে স্ট্রাকচারটা তার নাম দিয়েছি বেওমানের ক্যাপসুল। কাপ শেপেড স্ট্রাকচার থেকে যে নলাকার অংশটা বার হচ্ছে তার কার নাম দিয়েছি? পরাসংবর্ত নালিকা। পরাসংবর্ত নালিকা নিচ দিকে নেমে আবার উপর দিকে উঠেছে ইউ আকৃতি, তার নাম কি দিয়েছি? হ্যান্ড্রিল লুপ। তারপরে সেটা গিয়ে পরে আবার এখানে নালিত অংশতে তৈরি হচ্ছে, তার নাম কি দিয়েছি? তার নাম দিয়েছি দূরসংবর্ত নালিকা। তারপরে দূরসংবর্ত নালিকা গিয়ে পরে একটা মোটা নলাকার অংশ যোগ হচ্ছে, তাকে বলছে সংগ্রাহী নালিকা। কিন্তু মনে রাখবে, সংগ্রাহী নালিকা ইজ নট এ পার্ট অফ নেফ্রন। সংগ্রাহী নালিকাটা নেফ্রনের কোনো পার্ট, ওটা একটা আলাদা অংশ। কিন্তু নেফ্রনের শেষ অংশটা গিয়ে পরে ওর সাথে যোগ হচ্ছে। ওকে? চলো এবারে দেখো, বেওমানের যে ক্যাপসুল যেটাকে আমি কাপ শেপেডে বললাম, সেখানে একটা ধমনী যোগ হচ্ছে, মানে বাইরে থেকে আসছে, সেটাকে বলছি অন্তর্মুখী ধমনিকা। ধমনিকাটা বিভিন্ন জালকে ভাগ হচ্ছে, তাকে বলছি গ্লোমেরুলাস। তারপর আবার বাইরে বার হচ্ছে, তাকে বলছি বহির্মুখী ধমনিকা। অর্থাৎ বেওমানের ক্যাপসুলে ঢুকছে কে? অন্তর্মুখী ধমনিকা। সেখানে গিয়ে পরে জালক করছে, তাকে বলছি গ্লোমেরুলাস। তারপর সব জালকগুলো আবার বাইরে বার হচ্ছে, তাকে বলছি বহির্মুখী ধমনিকা। এবারে বহির্মুখী ধমনিকাটা আবার জালক হয়ে পরে কি করছে?
সমগ্র নেফ্রনের গায়ে জড়িয়ে থাকে। কেন? কারণ আবার পুনরায় পরিশোধ। আমরা দেখব কিভাবে পরিশোধ করতে। তাহলে এটা হচ্ছে নেফ্রনের। তাহলে পুরো নেফ্রনের স্ট্রাকচারটা যদি আমি ক্যাটেগরিজ ওয়াইজ ভাগ করি, তাহলে আমি বলো নেফ্রনের কটা অংশ পেলাম? প্রথমে যদি টোটাল পুরো নেফ্রনটাকে যদি আমি দেখি, পুরো নেফ্রনটাকে যদি আমি দেখি, তাহলে নেফ্রনের মেইনলি আমি কটা অংশ পেলাম? তাহলে পুরো নেফ্রনটাকে যদি আমি দেখি, নেফ্রনের মধ্যে আমি কটা অংশ পেলাম দেখো। মেইনলি আমরা দুটো অংশ পেলাম। কি, কি? মেইনলি আমরা দুটো অংশ পেলাম। একটা পেলাম আমরা ম্যালপিজিয়ান কণা। এবারে ম্যালপিজিয়ান কণা আমি এখনো তোমাদেরকে বলিনি, বলছি দেখো। একটা আমরা পেলাম, সেটা হচ্ছে ম্যালপিজিয়ান কণা। কি বলা হয়? ম্যালপিজিয়ান হচ্ছে ম্যালপিজিয়ান কণা। ম্যালপিজিয়ান। আরেকটা লিখবো আমরা বৃক্ক নালিকা। আরেকটা হচ্ছে আমাদের বৃক্ক, আরেকটা হচ্ছে বৃক্ক নালিকা। ওকে? তাহলে একটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, আরেকটা হচ্ছে বৃক্কীয়। এবারে ম্যালপিজিয়ান কণা কাকে বলে দেখো? এই যে ম্যালপিজিয়ান কণা দুটো অংশকে একসাথে ম্যালপিজিয়ান কণা। কাকে, কাকে? যেটা তো অলরেডি জানো তোমরা, যেটা দেখালাম ছবিতে কি, কি? একটা হচ্ছে বেওমানের ক্যাপসুল, আরেকটা হচ্ছে গ্লোমেরুল। তাহলে একটা হচ্ছে আমার কি? একটা হচ্ছে আমার বেওম্যানের ক্যাপসুল, বেওম্যানের, এটা পাচ্ছি আমরা বেওমানের ক্যাপসুল, বেওমানের ক্যাপসুল। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে গ্লোমেরুল। আরেকটা হচ্ছে গ্লোমেরুল। গ্লোমেরুলাস। ওকে? আরেকটা আমরা হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে বেওমানের ক্যাপসুল আর গ্লোমেরুলাস এই দুটোকে একসাথে বলা হয় ম্যালপিজিয়ান। তাহলে আমরা যদি ছবিতে যাই, তাহলে দেখো, দেখো এখানে যেটা ইউ আকৃতির যে স্ট্রাকচারটা আমি এঁকেছি, এখানে আমরা যেটা ইউ আকৃতির যে স্ট্রাকচারটা এঁকেছি, এখানে এই দেখো, এই যে ইউ আকৃতির যে স্ট্রাকচারটা আমরা এঁকেছি, এটাকে কি বলা হয়? চলো আমি যদি একটু তোমাদেরকে ভালোভাবে দেখাই। এখানে আমরা যেটা, এই যে ইউ আকৃতির যে স্ট্রাকচারটা এঁকেছি, এই তো দেখো, দেখো এই যে ইউ আকৃতির যে স্ট্রাকচারটা আমরা এঁকেছি, এই ইউ আকৃতির স্ট্রাকচারটাকে আমরা কি বলেছি বলো? এই ইউ আকৃতির স্ট্রাকচারটাকে আমরা বলেছি, এই যে ইউ আকৃতির যে স্ট্রাকচার, এই ইউ আকৃতির স্ট্রাকচারটাকে আমরা নাম দিয়েছি কি বলো? এটার নাম দিয়েছি আমরা বেওমানের ক্ষেত্র। ওকে? আর এই দেখো যে রক্তজালক, ওকে? এই যে রক্তজালক, এই যে রক্তজালকগুলো, এই রক্তজালকগুলোকে আমরা কি নাম দিয়েছি? এই যে রক্তজালক, দেখো আমি দেখাচ্ছি। এই যে এখানে যে রক্তজালকগুলো, এই রক্তজালকগুলোকে কি নাম দিয়েছি বলো? এগুলোকে দিয়েছি আমরা, এর নাম হচ্ছে গ্লোমেরুলাস। ওকে? তাহলে দেখো ইউ আকৃতির স্ট্রাকচারটার নাম দিয়েছো বেইমানের ক্যাপসুল, আর রক্তজালকটার নাম দিয়েছো তুমি গ্লোমেরুলাস। তাহলে এই ইউ আকৃতির স্ট্রাকচারটা আর তার মধ্যে যে রক্তজালক, এই দুটোকে একসাথে আমরা, আশা করি ব্যাপারটা বুঝাতে, তাই তো? তাহলে দেখো আমরা এখানে কি বললাম? তাহলে আমরা এখানে বললাম, দেখো, যে বেওমানের ক্যাপসুল আর গ্লোমেরুলাস এই দুজনকে একসাথে কি বলা হয়? এই দুজনকে একসাথে বলা হয় কি? এই দুজনকে একসাথে বলা হয় ম্যালপিজিয়ান। আশা করি ক্লিয়ার। এবার বলো বৃক্কীয় নালিকা কি, কি আছে? দেখো বৃক্কীয় নালিকার যদি আমরা কথা বলি, তাহলে বৃক্ক নালিকায় কি আছে বলো? ৩ টা অংশ। এটা এই মাত্র দেখলে। বলো কি, কি? বৃক্ক নালিকার ৩ টা অংশ কি, কি বলো? ১ নম্বর প্রথম অংশ কি? তাহলে বলো, যখন বেওমানের ক্যাপসুল থেকে নামছে ফার্স্ট যে নলাকার অংশটাতে, ফার্স্ট নলাকার অংশটা কি বলা হয়? পরাসংবর্ত নালী। তাহলে বৃক্ক নালিকার আন্ডারে একটা হচ্ছে কি? একটা হচ্ছে আমার পরাসংবর্ত নালী, পরাসংবর্ত নালী, পরাসংবর্ত নালী। এবার পরাসংবর্ত নালীটা তারপরে কি হচ্ছে? ইউ আকৃতির আকার ধারণ করেছে। তাকে কি বলে? হ্যানলির লুপ। আরেকটা নালী কি হচ্ছে? আরেকটা হচ্ছে আমার হ্যানলির লুপ, লুপ। আর আরেকটা অংশ কি আছে? যেটা শেষে আসছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় দূরবর্ত নালিকা। আরেকটা কি হচ্ছে? হচ্ছে দূরবর্ত, দূরবর্ত, এটা কি বলা হয়? দূরবর্ত। তাহলে নেফ্রনের আমরা টোটাল কটা অংশ পেলাম দেখো? তাহলে নেফ্রনে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দুটো অংশ। একটা হচ্ছে ম্যালপিজিয়ান কণা, আরেকটা হচ্ছে বৃক্কনালিকা। এবারে বৃক্কনালিকা ৩ টা। ফার্স্ট যে নলাকার অংশটা সেটাকে বলছি পরাসংবর্ত নালী, তারপরে ইউ আকৃতির মতো তাকে বলছি হেনরির লুপ, আর তারপরের যে নলাকার অংশটা তাকে বলছি দূরবর্ত নালী। আর ম্যালপিজিয়ান কণা মানে কি? ইউ আকৃতির অংশটা যাকে আমরা নাম দিচ্ছি কি? দেখো
ইউ আকৃতির যে অংশটা তার নাম কি? ইউ আকৃতির অংশটার নাম হচ্ছে আমার হেউমানের ক্যাপসুল। আর ইউ আকৃতির মধ্যে অন্তর্মুখী ধমনিকাটা প্রবেশ করার পর যে জালকটা তৈরি করছে তাকে বলে গ্লোমেরুলা। এই বেউমানের ক্যাপসুল আর গ্লোমেরুলাস এই দুটোকে একসাথে কি বলা হয়? দুটোকে একসাথে বলা হয় ম্যালপেজ। তাহলে এটা হচ্ছে আমাদের নেফ্রনের স্ট্রাকচার। ওকে? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের নেফ্রনের স্ট্রাকচার। আর এটা হচ্ছে একেক। ওকে? এবারে নেফ্রনটা পার্টিকুলার কোন জায়গায় থাকে, কেমনভাবে থাকে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর তার সাথে দেখব নেফ্রনের থ্রু কেমনভাবে রক্তকে পরিশ্রুত করে মূত্র উৎপাদন। ওকে? আজকের ক্লাসে আমাদের এত দূরেই থাকছে। নেফ্রনের স্ট্রাকচার পুরোপুরি ক্লিয়ার একদম? বলো সবার ক্লিয়ার তো? আমাকে একটু সবাই রিপ্লাই করো তো যারা লাইভে আছো। একটু রিপ্লাই করো তো। যারা লাইভে আছো একটু ক্লিয়ার করো তো যে পুরো ব্যাপারটা ক্লিয়ার তো? যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাকে লিখে দাও প্লিজ। বলো ক্লিয়ার আছে তো? যদি পুরোপুরি ক্লিয়ার আছে তাহলে আমাকে একটু লিখে দাও যে ক্লিয়ার, হ্যাঁ? পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। বলো ক্লিয়ার হয়েছে? একটু জলদি করে বলো। তো ক্লিয়ার হয়েছে? ওকে। দেখো ঠিক আমি যেভাবে করছি সেভাবে তোমরাও আমার সাথে একটু করে খাতাতে করবে আর পুরো জিনিসটা বুঝে। এবারে দেখো এই যে নেফ্রন, এই নেফ্রন কিভাবে রক্তকে পরিশ্রুত করে মূত্র উৎপাদন করে এবং নেফ্রন কত ধরনের হয় আর নেফ্রন পার্টিকুলার কিডনির কোন জায়গাটায় আছে এই ৩ টা জিনিস আমরা নেক্সট ক্লাসে পড়ব। নেক্সট ক্লাস বলতে আমাদের কালের ক্লাস হবে। কালকে আমাদের সেম ৮ টা ৮টা ১০ থেকে ক্লাস হবে। ঠিক আছে? কালের ক্লাসে আমরা দেখব। মানে কালের ক্লাসে তোমাদের চ্যাপ্টার মেক্সিমাম জিনিসটা কভার হয়ে যাবে। ঠিক আছে? ১ কালকে আমরা পড়ব ন্যাফ্রনের টাইপস। ২ আমরা পড়ব কাল ন্যাফ্রনের পজিশন মানে বৃক্কের পার্টিকুলার কোন জায়গায়। আর ৩ নম্বর পড়ব ন্যাফ্রন কিভাবে মূত্র উৎপাদন। মানে পুরো টপিকটার মানে পুরো চ্যাপ্টারটার মেইন যে টপিকটা সেটা কিন্তু পরের দিনেই শেষ হয়। তারপরে অল্প স্বল্প ২-১ টা জিনিস বেঁচে থাকবে। তার জন্য হয়তো আমরা পরের সপ্তাহে ১ ২ টো করলে চ্যাপ্টারটা কমপ্লিট। ঠিক আছে? এখন চ্যাপ্টার কমপ্লিট এর কথা ভেবো না। চ্যাপ্টার কমপ্লিট হতে এখনো ৩ টে ক্লাস ধরে লাগবে। হ্যাঁ? কালের ক্লাসটা তারপরে হয়তো ১ টা ইয়া ২ টো। তো এখন তোমরা যা বলছি সেটা রিভিশন করতে থাকো। কোন কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলবে। ওকে? বাকি কথা আমরা নেক্সট ক্লাস যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই রেকর্ডেড তোমরা বারবার দেখে নিবে এবং খাতাতে অবশ্যই কিন্তু শর্ট নোট করবে। ওকে? বুঝতে পারলে গৌতম আছো, কৌশিক আছো, মনবোধ আছো। ঠিক আছে? সকলকেই বলছি যারা আছো সকলে কিন্তু খাতাতে ভালো করে কিন্তু রিপিট করে নেবে। ঠিক আছে? আর শর্ট নোট